নমস্কার, নমস্কার, নমস্কার। আজ খোলা মনে নাট্যজনে অঙ্গনের এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে স্বাগত। আজ চতুর্থ পর্বের এই অনুষ্ঠান চলছে। গত তিনটে পর্বে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষকে উপস্থিত করেছি, থিয়েটারের মানুষকে, নাট্যজনকে খোলা মনে আলোচনা করার জন্য। তাদের মধ্যে যেমন ছিলেন ইউনিটি মালঞ্চ বাবলু সরকার, প্রখ্যাত অভিনেতা বাবলু চৌধুরী, মাফ করবেন, ইউনিটি মালঞ্চের বাবলু চৌধুরী, প্রখ্যাত অভিনেতা প্রদীপ ভট্টাচার্য, নির্দেশক, অভিনেতা, নাট্যকার, শান্তিপুর সাংস্কৃতিক চক্রের কৌশিক চট্টোপাধ্যায়। আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত করতে পেরে আজকে আমরা আরো বেশি গর্বিত হব এমন একজন মানুষকে, যিনি আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, ভারতবর্ষের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত এবং বিকল্প ধারা, মঞ্চ নাটক, সমস্ত পথনাটক সব জায়গায় যিনি সমানভাবে বিচরণ করেছেন, তিনি আর কেউ নন, অল্টারনেটিভ লিভিং থিয়েটারের প্রাণপুরুষ মাননীয় শ্রী প্রবীর গুহ মহাশয়। প্রবীর দাকে স্বাগত অঙ্গনের পক্ষ থেকে। থ্যাংক ইউ অঙ্গন। প্রবীর দা, অনেক মানুষ আজকে তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। খোলা মনে নাট্যজন আমাদের এই অনুষ্ঠান তুমি নিশ্চয়ই দেখেছো বা জানো। তো প্রচুর মানুষ তোমার কথা শুনতে চায়, জানতে চায়, তোমাকে চিনতে চায় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। যারা এখনো তোমার সংস্পর্শে খুব কাছাকাছি আসতে পারেনি, অনেক দূর দূরান্ত থেকে তোমাকে শুধু দেখেই গেছে, ছুতে পারেনি, আজকে তারা তোমাকে তোমার কথার মধ্যে দিয়ে ছুতে চায়, তাদের ভেতরে তোমাকে পেতে চায়। তাই আজকে শুধু আমরা গল্প করব, তোমার সমস্ত এই থিয়েটার জীবনের যা প্রাপ্তি অপ্রাপ্তির কথা শুনবো, তোমার থিয়েটার জীবনের ব্যর্থতা, সফলতা বা আগামী দিন আমাদের আগামী প্রজন্মকে তোমার কি পরামর্শ, সেগুলো আমরা তোমার থেকে শুনবো। আমি প্রথমে তোমাকে একটাই কথা জিজ্ঞাসা করি যে তোমার থিয়েটারের জার্নিটা প্রবীরদা কবে থেকে কিভাবে শুরু করলে, আর হঠাৎ এত কাজ থাকতে তুমি থিয়েটারটাই বা করতে গেলে কেন? ধন্যবাদ অঙ্গন, আমাকে এইসব কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আমারও ভালো লাগবে বলতে, কিছু কিছু কথা শেয়ার করতে সবার সাথে। সবসময় তো শেয়ার করা যায় না, শেয়ার করা হয়ে ওঠে না। সেখান থেকে আমার থিয়েটারে আসাটাই তো খুব একটা, কি বলবো, অনেক পরের দিকে ইট ওয়াজ মাই পলিটিক্যাল ডিসিশন টু জয়েন ইন থিয়েটার। প্রথমে আমি জীবনে ভাবিনি থিয়েটার করবো, আমার থিয়েটার করার কোনো ইচ্ছাও ছিল না। আমি একদম একটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম, যে গরিব মানুষদের দেখে দেখে বড় হয়েছে, গরিব মানুষদের দুঃখ কষ্ট যন্ত্রণার সঙ্গে সঙ্গে বড় হয়েছে, সেরকম একটা মানুষ আমি। এবং যার স্বপ্ন ছিল যে একদিন এই গরিবদের জন্য আমি কিছু করার চেষ্টা করব রাজনৈতিকভাবে। সেরকমভাবেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। কিন্তু একটা পয়েন্ট এসে মনে হলো যে এইভাবে রাজনীতি দিয়ে আমি কিছু করতে পারবো না, সেই সিচুয়েশন নেই, আমাকে অন্যভাবে ভাবতে হবে। তখন আমার খুব অল্প অভিজ্ঞতা ছিল এই থিয়েটার করার ব্যাপারে। আমি 65 সালে যখন ফুড মুভমেন্ট হয়, তখন আমি কিছু পথনাটক করেছিলাম নিজের উদ্যোগে না, মানে নিজের পরিচালনায়। সেই একটু অভিজ্ঞতা ছিল, খুব অল্প অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে ভর করে। একটু ডিস্টার্ব করছি মনে হচ্ছে, হেডফোনটাতে কোনোটা ডিস্টার্ব হচ্ছে।
হেডফোনটাতে একটা ডিস্টার্ব তাহলে হচ্ছে, খোলা তুমি বলবো এভাবে? হ্যাঁ খোলা বলো, পরিষ্কার আসছে। হ্যাঁ তাই একটু আমি সাউন্ডটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি তাহলে। সাউন্ডটা বলছি একটু বাড়িয়ে নিলে সুবিধা একদম হবে। তোমার এইটা ঠিক আছে, ওটা একটু ঘ্যাস ঘ্যাস আওয়াজ আসছিল। ও, সেটা ফ্যানের জন্য হতে পারে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে, এবার। ওকে এবার ওকে, ক্লিয়ার তো? একদম একদম। হ্যাঁ, তো ওই আমার ওই স্বল্প অভিজ্ঞতা ছিল থিয়েটার করার। সেইখান থেকে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি রাজনীতি নয়, আমি সম্পূর্ণভাবে থিয়েটারেই মনোনিবেশ করব, তখন আমি এসে থিয়েটারে জয়েন করলাম। কিন্তু জয়েন করেই বুঝলাম যে আমি থিয়েটারটা কিচ্ছু জানি না, আমি পারবো না থিয়েটার করতে পারবো। থিয়েটার একটা বেশ বড় সড়ো ব্যাপার, একটা কঠিন ব্যাপার, এত সহজে হয় না। তখন আমি থিয়েটার দেখছি, কলকাতায় নানান থিয়েটার দেখছি, নানান জনের সাথে কথা বলছি, পড়ছি নানান কিছু। আমি তখন উৎপল দত্ত দেখছি, আমি শম্ভু মিত্র দেখছি, অজিতেশ বন্দ্যোপাধ্যায় দেখছি, সবই দেখছি আমি। এরকম একটা পয়েন্ট এসে আমার মনে হলো থিয়েটার ওয়ার্কশপের নাটক আমায় খুব টানলো, বিশেষ করে রাজরক্ত খুবই টানলো আমাকে। যে এরকম একটা অদ্ভুতভাবে কথা বলা যায় নাকি, একটা গল্প নেই নেই গল্পের একটা নাটক, সেটাকে এত অ্যাবস্ট্রাক্টলি করা যায় এবং সেটা মন ছুঁয়ে যায়, এস্থেটিক্যালি অসাধারণ একটি জায়গা। আমার তখন মনে হলো যদি কাজ করি আমি এই ভদ্রলোকের সাথেই কাজ করব। আমি সরাসরি বিভাসদাকে যে বললাম যে আমি আপনার সাথে কাজ করতে চাই। উনি আমার সঙ্গে একটু কথা বলার পরেই বললেন এসো তুমি আমার সাথে দল করতে এসো। এই বিভাসদার হাত ধরে আমার চলা শুরু থিয়েটারে, এবং আমি বেশ কয়েক বছর ছিলাম। সেই কয়েক বছর আমি নানান জায়গা ঘুরেছি, এমনকি প্রথম বাংলাদেশও গেছি ওয়ার্কশপের সাথে। এবং আমি বিভাসদার খুব প্রিয় ছিলাম সেই সময়ে, বিভাসদা অশোকদার। কোনো কাজ হলেই আমাকে অ্যাডভান্স টিমে পাঠানো হতো। তখন তো অভিনয়ের কোনো স্কোপ ছিল না, কারণ দুটো নাটক চালু নাটক ছিল, তিনটে নাটক হতো চালু নাটক, ফলে সেখানে ঢুকতেও পারতাম না। তবু পাঁচুও মাসি নাটকে পরের দিকে একটি ক্যারেক্টারে সাবস্টিটিউট হিসাবে কাজ করছিলাম ওই পর্যন্ত। কিন্তু থিয়েটার করতাম না বলে, অভিনয় করতাম না বলে আমার নানান কাজ ছিল, সেই যত ব্যাকস্টেজের কাজ, সমস্ত কিছু আমি করতাম। আমার নতুন নতুন কাজে খুব উৎসাহ ছিল, নতুন ভাবনায় উৎসাহ ছিল। সেগুলো দেখে বিভাসদারও খুব মানে সন্তুষ্ট হতেন গোটা ব্যাপারটা দেখে। এমনি করে এগোচ্ছিলাম। কিন্তু একটা পয়েন্ট এসে আবার থমকে গেলাম যে আমার তো টার্গেটটা অন্যরকম। আমি তো ভেবেছিলাম যে ওই যে সেই মানুষগুলোকে আমি ছোট্টবেলায় দেখেছি, ছোট থেকে মানে বড় হওয়া অব্দি দেখেছি, যে মানুষগুলোর কান্না আমি সহ্য করতে পারতাম না, ওই নিচু তলার মানুষগুলো, মার্জিনাল পিপল যারা, আমি তো ওদের জন্য কিছু করতে চেয়েছিলাম, তাই তো রাজনীতিতে গিয়েছিলাম। তাহলে আজকে আটকে গেল কেন? ছবিটা আটকে গেল কেন? হ্যাঁ, ঠিক হয়েছে এবারে। হ্যাঁ, তো তখন মনে হলো যে যে এবার ঠিক আছে, এবার ছবি ঠিক আছে, মাঝে মাঝে হুম আটকে হুম গেছিল। হ্যাঁ, তখন ভাবলাম যে নেটে। কি কি করে তাহলে আমি কাজ করব, যে মানুষগুলো আমার থিয়েটার দেখতে আসছে ওয়ার্কশপে, সেই লোকগুলোকে আমার দেখাতে চাইতাম না। আমি চাইতাম যে মানুষগুলোর কথা বলতে চাইছি আমি, সেই মানুষগুলো তো হলে আসে না কোনোভাবে, কখনোই আসতে পারে না। এটা আমার একটা খুব কষ্টের কারণ ছিল। পরবর্তীতে আমি থেকে বুঝতে পেরেছিলাম যে এই ব্যাপারে দলের কিছু করার নেই। আমি একবার দেখেছিলাম যে সুন্দরবন থেকে একটি দল এসেছিল, তারা আন্তরিকভাবে চাইছিল চাকভাঙা মধুকে তাদের ওখানে নিয়ে যেতে, এবং বিভাসদা প্রাণপণ চেষ্টা করেছিলেন যথাসম্ভব কম খরচে যদি যাওয়া যায়। আমার যতদূর মনে আছে সেই কালে বিভাসদা মাত্র 7,000 টাকা চেয়েছিলেন শোটা করার জন্য, কিন্তু সেই টাকাটাও তারা দিতে পারলেন না। তার মানে তাদের অসহায়ত্বটাকে বোঝার চেষ্টা করলাম আমি, এবং আমি দলের অসহায়ত্বটাও বোঝার চেষ্টা করলাম যে দল এর কমে আর পারে না বাইরে যেতে, আর ওই লোকগুলো এর বেশি দিতেও পারে না আর। তাহলে অসুবিধাটা বোধহয় কোথাও সিস্টেমের মধ্যে আছে। সিস্টেমটা এমন ভাবে যে এখান থেকে বেরিয়ে যেতে পারছে না, কোথাও একটা শহরের মধ্যে আটকে দিয়েছে, নগরে আটকে দিয়েছে, নগর থেকে বেরোতে পারে না। তাহলে কি এই থিয়েটার কমিউনিকেট করবে না কোনোদিন গ্রামের লোকের সাথে? চাকভাঙা মধু যাদের নিয়ে তৈরি হয়েছে তারা কোনোদিন দেখবেন না? অঘোর ঘোষকে তারা মারার কোনো উৎসাহ পাবেন না থিয়েটার থেকে? সেটা কি করে হতে পারে? এই একটা কষ্ট আমার মনের মধ্যে ছিল সেই সময়ে। আমি ভাবছিলাম যে আমি আর থিয়েটার করবো কিনা, কারণ এই থিয়েটার দিয়ে আমি যেটা স্বপ্ন ভেবেছিলাম সেই স্বপ্নে পৌঁছানো যাবে না।
কিছু বইপত্র পাচ্ছি, তখন একটা বই পেলাম হাতে, টুয়ার্ডস আ পুয়ার থিয়েটার। এই বইটা পড়ে আমার মধ্যে কোথাও একটা অন্যরকম আমি স্বপ্ন দেখলাম যে না, বোধহয় আরো রাস্তা আছে থিয়েটার করার, এটাই শুধুমাত্র রাস্তা নয়। এরকম একটা এখন ভাবছি, কিন্তু বুঝতে পারছি না ঠিক কি রাস্তায় যাওয়া যায়, কিভাবে হয়। ঠিক এরকম একটা জাংচারে এসে আমি বাদল সরকার দেখছি, এবং বাদল সরকারের প্রথম নাটক দর্শনেই আমি খুব একেবারে মেসমেরাইজড হয়ে যাই। কি অসাধারণ, এরকমই তো নাটক হওয়া উচিত। আমি সঙ্গে সঙ্গেই বাদলদার সঙ্গে কথা বলি যে বাদলদা, আমি যদি আপনার সঙ্গে কাজ করতে চাই। উনি বলেন হ্যাঁ চলে এসো। আমি তখন বিভাসদাকে বলি, বুঝিয়ে বলি আমার ক্রাইসিসটা বলি। বিভাসদা আমাকে খুব ভালোবাসতেন, এখনো বাসেন। তো বললো হ্যাঁ তুমি যাও করো। তা আমি এসে বাদলদার সঙ্গে জয়েন করলাম। এসে বাদলদার সঙ্গে আমি প্রায় 3 মাস কাজ করলাম। 3 মাস কাজ করার পরে আমার মনে হলো এই থিয়েটারটা অনেক নাগরিক থিয়েটার। এই থিয়েটার অনেক শহরে খুব ভালো কমিউনিকেট করছে, গ্রামে সেভাবে করছে না। গ্রামের মানুষের থিয়েটার তাহলে কেমন হবে? এইসব ভাবতে ভাবতে আমার মনে হতে লাগলো যে এই গোটা থিয়েটারটা যা আমি দেখছি, এতদিন ধরে করলাম, শিখলাম, এই থিয়েটারটা আমার দেশের থিয়েটার না। এটা একটা অন্য দেশের থিয়েটার। অন্য দেশের প্রকরণ, ভাবনা, চিন্তা, সেটা আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে কোথাও। আমার সেই জন্যই মনে হচ্ছে যে আমি বোধহয় হাঁপিয়ে উঠছি। কারণ আমার ছোটবেলাটার মধ্যে একটা মজা ছিল যে আমি বড় হয়েছি খুব গ্রামে গ্রামে, খুব গ্রামে। সেই গ্রাম থেকে বড় হওয়ার কারণে আমি গ্রামে গ্রামে প্রচুর লোক সংস্কৃতি, লোক নাটক, সেগুলো দেখেছি। থিয়েটার হয়তো দেখিনি, কিন্তু ওইগুলো দেখে আমি বড় হয়েছি। সেগুলো মানে এত পরিমাণে দেখেছি সে বোঝানো যাবে না। কিন্তু এখানকার থিয়েটারে এসে আমি সেইগুলো, সেই মজাটা পাচ্ছি না, সেই আনন্দ পাচ্ছি না। তাতে আমার মনে হলো যে আমার বোধহয় ওই যে থিয়েটার যেখানে আমি আনন্দ পেতাম, মজা পেতাম, ওইখানে ফিরে যাওয়া উচিত। আমার বোঝা উচিত আমার থিয়েটারটা কি হবে। এবার একটু বেশি পড়াশোনা আরম্ভ করলাম। আর সেই মুহূর্তে মনে হলো যে এই যে ভাবনাগুলো, এগুলো আমি ভাববো কি করে, এগুলো ইমপ্লিমেন্ট করব কি করে, কারণ আমি তো অন্য দলে আছি। তাহলে কি এইটা খুব ভালো হয় যে আমি একটা যদি নিজের দল তৈরি করতে পারি? কারণ আমি আমার নিজের দল না থাকলে আমার কথা শুনবে কে? আমি ইমপ্লিমেন্ট করব কি করে? ঠিক এই ভাবনার থেকে আমি তখন ভাবলাম যে নিজে দল তৈরি করব। এবং 1977 সালে প্রথম এসে আমি লিভিং থিয়েটার দল তৈরি করলাম। আমি প্রথম থেকেই লিভিং থিয়েটার যেটা করেছি, আমি এই যে ইউরোপিয়ান থিয়েটার যেটা আমরা দেখতে পাই, ভালো ভালো কাজ দেখেছি, নানা মানুষের নানা কাজ দেখেছি, বাট উইথ ডিউ রেসপেক্ট আমি বুঝলাম যে এই থিয়েটার আমাদের থিয়েটার না। এই থিয়েটারের সঙ্গে আমি বিশ্বাস করি যে থিয়েটারটা হচ্ছে খুব আঞ্চলিক, অঞ্চল ভিত্তিক থিয়েটার। থিয়েটার আমাদের সংস্কৃতি ভিত্তিক, থিয়েটার আমাদের পরিবেশ ভিত্তিক, খাদ্যাভ্যাস ভিত্তিক, এরকম অনেকগুলো স্পেসিফিকেশন রয়ে গেছে। ফলে আমি যা সংস্কৃতি আমার, সেইটা ইউরোপিয়ান সংস্কৃতি নয়। আবার ইউরোপের যেসব নানান সংস্কৃতি আছে, লাতিন আমেরিকার সংস্কৃতি সেরকম নয়, সেটা আবার আলাদা। তাদের যে সংস্কৃতি, অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনদের সংস্কৃতি একদম আলাদা। ফলে একটার সঙ্গে আর একটা কখনো গোলানো যায় না। প্রত্যেক সংস্কৃতির একটা নিজস্বতা আছে। যেমন আমরা বাঙালি, আমার বাঙালি সংস্কৃতির নিজস্বতা আছে। ঠিক একই সংস্কৃতি কিন্তু আমি তামিলে যে করতে পারবো না, কারণ তামিল সংস্কৃতিটাও আবার আলাদা। ফলে তামিলদের যে থিয়েটার হবে সেই থিয়েটার আমি করতে পারি না। আমার যে থিয়েটার হবে সেটা কখনো তামিলরাও করতে পারবে না। প্রত্যেকের নিজের মতো করে থিয়েটার ভাবতে হবে। এইটা একটা প্রথম শিক্ষা হলো অঞ্চলগত ব্যাপারে। আর সংস্কৃতিগত ব্যাপারেও শিখলাম যে অনেক কাজের সঙ্গে আমার সংস্কৃতির সঙ্গে যায় না। যেমন ধরা যাক, আর বুঝিয়ে বলা যাক ব্যাপারটাকে একটু বোঝানোর জন্য, যে আমি সাহেবদের দেশে প্রচুর গেছি, তো দেখেছি। তো একটা বাচ্চা ছেলে এসে আমাকে পা দিয়ে খোঁচা মেরে ডাকছে, হাই প্রবীর। এখন তাদের দেশ ওটা কোনো ব্যাপারই না। আমার দেশ হতে এক চড় মারতাম টেনে, যে তোর বাপের আমি, তুই আমাকে পা দিয়ে ডাকছিস। আমি প্রচন্ড রেগে যেতাম। কিন্তু সংস্কৃতিটা আলাদা। ওদের সংস্কৃতি এটা কোনো খারাপ জিনিস না। ওরা জুতো পরে ঘরে ঢুকে এসে খাটে উঠে পড়লো জুতো পায়ে। আমরা পারবো না, আমার সংস্কৃতি সেরকম না। সেরকম আমি দেখলাম বাদলদার কাছে আমি অনেক এক্সারসাইজ শিখেছিলাম, যেটা পরবর্তীতে জেনেছি ওইগুলো অগস্ট বোয়ালের এক্সারসাইজ, তখন জানতাম না, পরে পড়ে জেনেছি। এখন সেই সব এক্সারসাইজের মধ্যে যেমন ট্রাস্ট ছিল, ব্যালেন্স ছিল, নানান কাজ ছিল।
সেইটা যেমন যেমন শিখেছিলাম, আমি পরবর্তীতে দল করে আমি যখন করতে গেছি গ্রামে, আমি গ্রামে মূলত কাজ করতাম, গ্রামে যখন করতে গেছি আমি ফেল করে যাচ্ছি, আমি পাচ্ছি না করতে। কারণ কোনো মেয়ে মাঝখানটা দাঁড়াতেই চায় না। কারণ আমাদের দেশে ট্যাবু তো আছে, মেয়েদের গায়ে হাত দেওয়া যায় না। তারপরে ফ্রন্টাল টাচ, এটা ভাবতেই পারা যায় না। পরে কোনো মেয়েই আসে না। তখন আমি বুঝলাম যে ওটা ইউরোপিয়ান সংস্কৃতিতে চলে, কিন্তু ভারতীয় সংস্কৃতিতে চলে না। তাহলে এখানে ট্রাস্ট গেম করতে গেলে ভারতীয় ট্রাস্ট খুঁজে বের করতে হবে, ভারতীয় প্রকল্প ট্রাস্ট। এটা একটা। হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয়ত, যে পরিমাণ এক্সারসাইজ আমাদের করতে হতো বা শেখানো হয়েছিল, পরবর্তীতে আমি বুঝলাম যে এই দুটো এক্সারসাইজ আমার লাগে না এগুলো। কারণ দুটো কান্ট্রির পরিবেশ তো আলাদা। ইউরোপিয়ান ঠিক। কান্ট্রি বা আমরা যদি বলি অক্সিডেন্টাল কান্ট্রি, সেখানে খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। হুম। ফলে তাদের ওয়ার্ম আপ করতে যে হেভি এক্সারসাইজ করতে হয়। আমার তো ওরিয়েন্টাল কান্ট্রি, এটা তো ট্রপিক্যাল কান্ট্রি, গরমের দেশ। এখানে যদি হেভি এক্সারসাইজ করি নাটকের আগে, আমার তো জিভ বেরিয়ে যাবে, মরে যাবো আমি। তাহলে অত ঠিক। এক্সারসাইজ দরকার নেই। তারপরে ওরা যেটা মনে করেন যে ব্যাকবোন হচ্ছে ওদের মূল জায়গা, সেখানে শরীরের কেন্দ্র, এখানেই আমাদের এনার্জি গুলো তৈরি করা যায়। আমি দেখলাম যে ভারতীয় সংস্কৃতিতে আমার নাভির নিচে যে এলাকা, সেটি মাদার পাওয়ারের জায়গা। আমরা সমস্ত হুম। এনার্জি জোগাড় করি ওখানে। এটাই বুঝলাম থেকে। মূলত আমি ছৌ নাচ থেকে, কালারি পায়ার থেকে, কথাকলি থেকে, আমাদের ভারতীয় লোক সংস্কৃতির যেসব নাচ, সেই সবগুলোর থেকে আমি দেখে অ্যানালিসিস করে বুঝলাম যে এই সমস্তটা হচ্ছে আমাদের পড়াশোনা। এনার্জি গুলো সেন্টারে থাকে, মাদার পাওয়ার আমরা বলি। হ্যাঁ, এই মাদার পাওয়ারে থাকে সেন্টার এনার্জি। তা আমি সেন্টার এনার্জির জন্য যে কাজগুলো করবো, সেই কাজটা তোদের কাজ না, ওদের কাজ তো স্পাইনাল কর্ড এনার্জি। ফলে ওদের কাজটা অন্যরকম হয়ে যায়, এবং শরীরের যে অভিমুখ, গতির যে অভিমুখ, সেটাও পাল্টে যায়। তাদের গতি হচ্ছে ঊর্ধ্ব গতি। যেমন ব্যালেতে দেখবে তারা ঘুরতে 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 ওপরে উঠে যায়। আর আমার এশিয়ান সংস্কৃতিতে আমরা ওপরে যে জাপান করে মাটিতে একেবারে শক্ত হয়ে বসে পড়লাম। এটা আমাদের সোনার যেমন দেখো টুয়ার্ডস দা গ্রাউন্ড, হ্যাঁ, জমির উপরে শক্ত করে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। তারপরে দুটো বডির মুভমেন্টই দুরকম হয়ে যায়। অতএব যে এক্সারসাইজ গুলো ওরা করেন, প্রত্যেকটা ভালো, প্রত্যেকটা ভালো এক্সারসাইজ, কিন্তু ওটা ওদের জন্য ভালো, আমার জন্য ভালো না। আমাকে আমার এক্সারসাইজ খুঁজতে হবে যে কোথায় আছে। আর একটা মজার জিনিস যদি দেখি আমরা, স্তানিস্লাভস্কি থেকে আরম্ভ করে বড় বড় থিয়েটার বিদরা, মানুষরা, সে গ্রোটভস্কি হোক, পিটার ব্রুক হোক, আহ, আরো অনেক অনেক মানুষ, সবাই কিন্তু আহ, ভারতবর্ষে এসেছিলেন। ভারতবর্ষে এসে দক্ষিণে গিয়েছিলেন, এবং দক্ষিণ থেকে যে সমস্ত ওদের নাট্যকলা যেগুলো আছে, লোককলা যেগুলো আছে, সেগুলো তারা আহরণ করেছিলেন। তারপর সেগুলো নিয়ে ফিরে তারা অ্যানালিসিস করেছেন, তার থেকে নতুন ভাবে থিয়েটারের থিওরি বের করেছেন, এক্সারসাইজ ডেভেলপ করেছেন। তো আমার জিনিস তারা আমাকে ঘুরে শেখাচ্ছেন। তা আমি, আমার সেটা দরকার কি, আমি আমারটাই শিখবো। আমাদের মুশকিলটা হয়েছিল, ওটা তো সাহেবরা বলেনি, ওটা তো সাহেবরা যেটা শিখেছে ওটাই সঠিক, আমাদেরটা সঠিক না। আমাদের কোথাও, বিশেষ করে বাঙালিদের, একটু সাহেব চাটা ব্যাপার আছে। একটু সাহেবের কাছে থাকতে হবে, একটু ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজিতে খেতে হবে, ইংরেজিতে হাসতে হবে। সব ইংরেজি ইংরেজি করতে পারলে আমরা দারুণ মনে করি আর কি। যেহেতু এই সাহেবের ছোঁয়াগুলো ছিল না, ফলে আমরা নেগেট করে গেছি, আমরা কখনো ভাবিনি। আর থিয়েটারটাও আমাদের ডেভেলপ করে উঠেছে সেইভাবে, একদম সেই সাহেবদের সময় থেকে যে ইউরোপিয়ান থিয়েটার লেবেডফ সাহেব শিখিয়ে গিয়েছিল, আমরা সেটাকেই মেনটেন করে চলেছি, অন্যগুলো ভাবার চেষ্টাও করিনি কখনো। ফলে আমাদের থিয়েটারটাও কখনো নিজের থিয়েটার হয়ে উঠতে পারেনি। যে আফসোস ছিল আমাদের শিশির ভাদুড়ির কণ্ঠে, তিনি বারবার এই কথা বলেছিলেন যে আমাদের থিয়েটার যদি যাত্রা থেকে উদ্ভূত হতো, তাহলে বাংলা থিয়েটারে বড় ভালো হতো। এই কথা রবীন্দ্রনাথও বুঝেছিলেন, তিনিও প্রচুর চেষ্টা করেছিলেন যে যদি এটা সম্ভব হতো, কিন্তু কেউ পারেননি, ফেল করে গেছেন। কিন্তু তারা রিয়েলাইজ করে গিয়েছিলেন যে এটা আমাদের থিয়েটার না, আমাদের থিয়েটারের ভিত্তিভূমি হওয়া উচিত আমাদের বাংলার থিয়েটার। এটা প্রথম। রবিদা, হ্যাঁ, রবিদা, আমাদের বাংলাদেশ থেকে স্বপ্নদল নাট্যদল থেকে আমাদের বন্ধু জাহিদ রিপন তোমার কাছে একটা প্রশ্ন রেখেছে। হ্যাঁ, সেটা হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী নাট্যরীতি সমূহ, বাদল সরকারের বিকল্প নাট্যরীতি এবং আপনার অল্টারনেটিভ লিভিং থিয়েটার মধ্যবর্তী পার্থক্যগুলো যদি একটু বুঝিয়ে বলেন। স্ক্রিনে ওর প্রশ্নটাও দেখাচ্ছি আমরা।
দেখছি, আমি দেখতে পাচ্ছি। হুম ঠিক হুম আছে, মানে আমি আমি প্রায় কোথায় এসেছিলাম? হ্যাঁ, ঠিক আছে, আমি এখান থেকে ধরে নিচ্ছি আবার। আমার মনে হয় যে এ, বাংলার যে নাট্যগীতি, আমি সেটাতে আসছিলাম, সেখানে ধরছিলাম যে আমি তাহলে কেন ইউরোপে থিয়েটার করতে যাবো? আমার থিয়েটার তো আছে। এখন আমার থিয়েটার কি আছে? তুই বলবে আমার থিয়েটার কি আছে, কি ঐতিহ্য আছে, কেন করবো? ওদের তো শেক্সপিয়ার আছে, ওদের বিশাল বিশাল ঐতিহ্য, আমাদের কি আছে? আমি মনে করি ভারতবর্ষের থিয়েটারের একটা ভালো রুট আছে, যেখানে ভরত নাট্যশাস্ত্র লেখা হচ্ছে, সেটা তো ব্যাকরণ, ব্যাকরণ লেখা হচ্ছে। তাহলে ব্যাকরণ যখন লেখা হয়, তার আগে তার আছে তার কর্মকাণ্ড, তারপরে ব্যাকরণ লেখা হয়েছে। যদি ধরে নিই আমরা ওই 1000-3000 বছর আগে, 2500-3000 বছর আগে আনুমানিক ভরত নাট্যশাস্ত্র তৈরি হয়েছে, তাহলে তার আগে থেকে থিয়েটারটা চলছিল, আমরা এটা ধরে নিতে পারি। তাহলে ভারতবর্ষের থিয়েটারের ঐতিহ্য ছিল। এবং বাংলা থিয়েটার, আমি দেখছি ওই ভরত নাট্যশাস্ত্রে বাংলা থিয়েটার উল্লেখ আছে। বলা হচ্ছে আমাদের বাংলায় তখন অভ্র মাগধী থিয়েটার হচ্ছে। আমি চর্যাপদে দেখতে পাচ্ছি যে তখন বাংলা নাটক সবে শুরু হচ্ছে, যাত্রা শুরু হচ্ছে, জার্নিগুলো চলছে। আমরা দেখতে পাচ্ছি ফাজিয়েলের বিবরণে, যখন তিনি তমলুকে ছিলেন 2 বছর, তখন তিনি তখন বলতেন যে এখানে যাত্রা আছে, থিয়েটার আছে, সেগুলো তিনি বলছেন। তাহলে বাংলার থিয়েটারও কিন্তু অনেক পুরনো, আমাদের ঐতিহ্য অনেক পুরনো। সেই ঐতিহ্য চলতে চলতে আধুনিক থিয়েটার বাংলায় যেটা আসলো আমার মতে, সেই আধুনিক থিয়েটার শুরু করেছিলেন চৈতন্যদেব। প্রথম বাংলার প্রথম বাংলায় থিয়েটার ডাক দিলেন, এবং থিয়েটার করে একটা প্রতিবাদ আন্দোলন শুরু করলেন, অহিংস প্রতিবাদ আন্দোলন, সেটা প্রথম করলেন চৈতন্যদেব। এবং তার সেই অসম্ভব শক্তির বিপক্ষে দাঁড়িয়ে কেউ টিকতে পারলো না। সেই কাজী সাহেব কি মুসলমান যারা শাসক বর্গ ছিলেন, বা ভাড়াটে গুন্ডা জগাই মাদাই, কেউ টিকতে পারলেন না। তাদের হাতে লাঠি ছিল না, ঢোল কিচ্ছু ছিল না, তাদের হাতে ছিল মৃদঙ্গ আর খঞ্জরি আর কণ্ঠ, এই তিনটে ব্যবহার করে আর সাধারণ মানুষকে নিয়ে তারা অসাধারণ এক আন্দোলন করেছিলেন। তার পরবর্তীতে চৈতন্যদেব অনেক যাত্রা করেছেন, ভালো লিখতেন, ভালো অ্যাক্টিং করতেন, ভালো ডিরেকশন দিতেন, এবং অসাধারণ মহিলা চরিত্রে অভিনয় করতে পারতেন। তিনি আর নিত্যানন্দ অসাধারণ অভিনয় করতেন। তাদের অভিনয় দেখে, তাদের নাটক দেখে মানুষ মোহিত হয়ে যেত। এই যে চৈতন্যদেব একটা চাঁড় দিয়ে চলে গেলেন গোটা ব্যাপারটার পরে, উনি সে যে কথায় আসলেন যে সহজিয়া, সহজিয়া পথটাই পথ, বৈষ্ণবের পথ, সহজিয়া পথ, নেগেট করো, সবকিছু বাদ দাও, সহজেই পাওয়া। আমার চাই না, সহজে পাও, গাছতলায় থাকো, কুড়ে ঘরে থাকো, বাড়িতে থাকতে হবে না, বাড়ি ছেড়ে দাও, সন্ন্যাস নাও, মাধুকরি করে খাও, হাত পাতো লোকের কাছে, পেতে পেতে খাও, কিচ্ছু সঞ্চয় করো না কালকের জন্য, যা আজকে আছে তাই, এর মধ্যেই থাকো। নেটের তার খুব মানে ডিস্টার্ব হচ্ছে। নিদারুণ একটা পথে থাকা, নিদারুণ সংযমে থাকা। তিনি এই কথা বলে গেলেন যে এটা করলেই মানুষের জন্য কিছু করা যায়। এই যে নেগেশনটা শিখিয়ে গেল আমাদেরকে, হয়তো এমনি ভাত খাবো কি ভাত খাবো না, কি বিস্কিট খাবো কি খাবো না, এটা নয়, কিন্তু এই নেগেশনটা হচ্ছে খুব আত্মিক জীবন দর্শনের কথা বললেন, যে আমার জীবন আমি তাহলে কিভাবে চলবো, তাহলে আমাকে তো নেগেশন প্র্যাকটিস করতে হবে। আমার জীবন আমি কি কি চাই, কতটা চাই, সেটা কিভাবে আমি অর্জন করবো, তারপরে আরো কি চাই না, এখানে শান্তি হবে আমার, এই জায়গাটা নিজেকে নির্ধারণ করতে হবে। এবং যিনি এই জায়গাটা নির্ধারণ করার চেষ্টা করেন, তিনি আমার মতে হলি একটা বা পবিত্র অভিনেতা। আমাদের ট্র্যাডিশনে কিন্তু এরকম অভিনেতা প্রচুর আছে, আমি মিট করেছি, দেখেছি সেই লোকগুলোকে। এই পবিত্র অভিনেতা না হলে কিছু করা যায় না, আগে এগোনো যাবে না। যাই হোক, আমি আমার থিয়েটারের যে ইতিহাস, আমি সেখান থেকে এই শিক্ষাটা পাচ্ছি, এই শিক্ষাটা নিয়ে আমি এগোতে পারছি। পরবর্তীতে আমি দেখলাম বাদলদা থিয়েটার। বাদলদা থিয়েটার যেটা হলো, সেই সময় যে চালু থিয়েটার, হাততালি পাবার থিয়েটার, মজাদার স্লোগান ধর্মী যে থিয়েটার, তাপসদার আলোর কারিগরি যে থিয়েটার, সেই থিয়েটার থেকে একটা মুক্তি। ওই থিয়েটার আমার আপত্তি কোথায়, আপত্তি নেই। আমি যখন কাউকে জিজ্ঞেস করি যে কল্লোল দেখেছিলেন, বলে হ্যাঁ, কি মনে পড়ে বলুন তো, কেন ওই সেই কামান থেকে গোলা বেরোচ্ছে, তারপর টেকের মধ্যে সেই আগুন দিচ্ছে। অঙ্গার দেখেছিলেন, কি মনে পড়ে, ওরে বাবা সেই খড়ির মুখে জল ঢুকে যাচ্ছে। তার মানে মূল মেসেজটা মনে নেই, টেকনিক গুলো মনে আছে।
তাপসরা সেসব অসাধারণ আলোর কাজ কোথাও মানুষের মাথায় সেটাই গেঁথে বসে আছে, মেসেজ তার নেই। তার মানে কোথাও একটা আটকাচ্ছিল, তাহলে নেগেট করতে হলে আলোটাকে নেগেট করতে হবে। ওই যে লোক তাপসদার আলো অস্বীকার করতে হবে কোথাও, ওটাকে চাই না। বাদল দা এসে সেটা করলেন, প্রথম নেগেট করলেন। বাদল এসে বললেন না আমার চাই না, আমার আলো চাই না, আমার মঞ্চ চাই না, আমার পোশাক চাই না, ইত্যাদি নেগেশনের প্রথম পর্বে গেলেন। এবং যে তার জীবনকাল দিয়ে, তার লড়াই দিয়ে তিনি নানানভাবে থিয়েটার তৈরি করতে লিখতে পারতেন অসাধারণ, তার লেখার হাত ছিল অসাধারণ, একটা জায়গাও টেনে নিয়ে গেলেন। তারপরে বাদলদা অসুস্থ হচ্ছেন, সেভাবে কাজ করতে পারছেন না, নিজের মধ্যে একটু কোথাও ঢুকে গেলেন ইত্যাদি হলাম, সেখানে যাচ্ছি না। পরবর্তীতে আমার মনে হয়েছিল যে বাদলদার কাছে থেমে থাকবো কেন, বাদলদা তো একটা পথ দেখাতেন, এতটা দূর অব্দি এগোলেন। বাদলদা তো আমার কাছে ওই বেদ কোরআন বাইবেল নয় যে ওই পর্যন্তই থাকতে হবে আর এগোনো যাবে না, তা কেন হবে? তাহলে বাদলদাকেও আমার কোথাও নেগেট করতে হবে, করে আমাকে এগোতে হবে। আমি তখন নতুন ভাবে ভাবলাম, কারণ ভাবলাম না, আমি কাজ করতে যে শিখলাম, আমি যে কাজ করছি, আমি তো কোনো ট্রেন্ড লোকের সঙ্গে কাজ করছি না। আনট্রেন্ড, যারা থিয়েটার করেনি জীবনে, পড়াশুনো করেনি সেভাবে জীবনে, আমি তাদের সঙ্গে থিয়েটার করছি। আমি খড়দায় যে থিয়েটার করছি, আমি কলকাতায় থিয়েটার করছি না, খড়দায় বসে থিয়েটার করছি সেই সব ছেলে মেয়েদের সঙ্গে। ফলে আমার থিয়েটারের জায়গাটা আলাদা হচ্ছে। আর আমার থিয়েটার দেখাচ্ছি কোথায়? মূলত খড়দায়, একটা সাবারবান এরিয়া, ছোট্ট শহর, বেশিটা গ্রাম। সেখানকার তখন যা অবস্থা ছিল, সেই সব লোকজন আসতো, ডেলি কমিউটার যারা কলকাতায় যান চাকরি করতে, মধ্যবিত্ত ঘরের লোক, তারা আসতো। এবং আমরা প্রতি রবিবার, শনিবার আমরা শো করতাম ওই সুরেন্দ্র কুমার প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যে 7টায়। আর রবিবার হলেই আমরা গ্রামে যাওয়ার চেষ্টা করতাম, কোনো না কোনো গ্রামে চলে যেতাম। পরে গ্রামের সঙ্গে আমাদের ওতপ্রোত যে জড়িয়ে থাকা, আমরা যে থিয়েটার করতাম, দেখতাম গ্রামের মানুষ কতটা নিতে পারছে, কিভাবে নিতে পারছে। তখন মনে হতো যে এই থিয়েটারের, আমাদের এই কথাগুলো বলার জন্য, কমিউনিকেশনের জন্য আমাদের আরো কিছু দরকার। আমরা তখন ওই সহজ দেখলাম যে লোক সংস্কৃতি আমার দেখা, এগুলো যে আমি দেখেছি একটা রাস্তাতে দেখেছিলাম দুই রাজা, বড় বড় দুই রাজা, দুজনের কোমরে বাঁশের তরোয়াল গোজা আছে, বাঁশ কেটে তরোয়াল বানিয়েছে। এবং লোকে সেটা বিশ্বাস করছে, হ্যাঁ ঠিক আছে, তাদের কোনোদিন চীনের তরোয়াল দরকার হয়নি, বাঁশের তরোয়াল যথেষ্ট ছিল। তার মানে লোকে জানে যে এটা মেক বিলিভ ওয়ার্ল্ড, এখানে আমার সত্য দেখানোর কোনো দরকার নেই। আমি যা দেখাবো, যা বলবো, মানুষ সেটাকে মেনে নেবে। আমি যদি বলি আজ থেকে 10 বছর পর আমরা মেনে নেবো। আমি ফকিরুদ্দিনকে জানি, যার পাড়ায় মোড়ের দোকানে একটা পানের দোকান আছে, ও পান বিক্রি করে, সন্ধ্যে হলে রিহার্সালে যায়। সেই ফকিরুদ্দিনকে সিরাজদৌল্লা হবে, এবং সিরাজদৌল্লা যখন অভিনয় করবে, আমি আমল করে কাঁদবো, তখন সেই ডায়লগুলো বলবে। কারণ আমি জানি ফকিরুদ্দিন সিরাজদৌল্লা নয়, কিন্তু এই মুহূর্তে ফকিরুদ্দিন সিরাজ আমি বিশ্বাস করি না। মানুষ বিশ্বাস করতে চাই, তাকে আলাদাভাবে বিশ্বাস করার দরকার হয় না। আমরা বেসিক তফাৎগুলো এইভাবে, তো আমাকে বলতে পারা যায় যে আমি বাদলদার একটা এক্সটেনশন, আমার মনে হয়েছে। আমি এক্সটেন্ডেড হয়ে কাজ করি, এবং আমার পরবর্তীতে যারা কাজ করবেন, আমার যারা মানে কাজ করেছেন আমার সাথে, আমার সঙ্গী সাথীরা, আমার ছাত্ররা ছাত্রীরা, তারাও আশা করি যে আমাকে হুবহু ফলো করবেন না, তারাও একটা নতুন রাস্তা বের করবেন। তবেই কিন্তু নিত্য নতুন রাস্তা তৈরি হবে, এগিয়ে যাওয়া যাবে। যেসব ছাত্ররা আমার মতো করে থিয়েটার করে, আমি বলি তোরা কিছু শিখতে পারিস নি, তোদের দ্বারা কিছু হবে না। তুই যদি আমাকে চ্যালেঞ্জ না করতে পারিস, তাহলে এগোতে পারবি না কখনো। আচ্ছা প্রবীরদা, বলো। বলছি যে মৌ চক্রবর্তী মৌ বলেই তার পরিচয়, একটা প্রশ্ন রেখেছে তোমার কাছে, হ্যাঁ, যে আপনি এদেশের বিদেশের অভিনয় শিল্পী মেয়েদের সামাজিক ও মানসিক অবস্থানের কি পার্থক্য উল্লেখ করবেন? ক্লিয়ার হলো না কথাটা। বলছে আপনি এদেশের এদেশের ওদেশের বিদেশের বা বিদেশের অভিনয়, মানে আমার ইন্ডিয়ার কথা নিশ্চয় বলছে, এদেশ বিদেশ যখন একেবারেই। বলছে, এদেশের হ্যাঁ, বিদেশের হ্যাঁ, অভিনয় শিল্পী মেয়েদের পেয়েছি। সামাজিক ও মানসিক অবস্থানের, হ্যাঁ, এই প্রশ্নটা রেখেছে চক্রবর্তী মৌ। খুবই স্বাভাবিক মৌ, এটা খুবই স্বাভাবিক। দুটো দেশের তো একরকম অবস্থা না, আর্থ সামাজিক ব্যবস্থাটা ভীষণ আলাদা। ফলে তারা যেগুলো পারে, আমরা সেগুলো পারি না। আমি ভালো কি মন্দে যাচ্ছি না,
আমি বলছি স্বাধীনতার জায়গায় দাঁড়িয়ে তাদের যতটা রাইট তারা এনজয় করে, যতটা ফাইট তারা করতে পারে, আমরা ততটা পারি না। ততটা কেন, আমরা অনেক অনেক কম পারি। এটা আমাদের বুঝে নিতে হবে। তবু আমাদের দেশের মেয়েরা এত বাধা সত্ত্বেও যে লড়াইটা করছে এবং ইদানিংকালে তারা যতদূর অব্দি উঠেছে, সেটা কিন্তু আমার কাছে খুব পজিটিভ ব্যাপার বলে আমি মনে করি। এই ব্যাপারে বিদেশের সাথে তুলনা করে কোনো লাভ নেই। আমারই দিল্লির সঙ্গে আমাদের অনেক তফাৎ, আমারই কলকাতার সাথে আমাদের অনেক তফাৎ, আমারই মধ্যমগ্রামের সাথে বনগার অনেক তফাৎ। এটা তো মেনে নিতে হবে। এবং সেটা বিশেষ করে এই গোটা চাপটা পড়ে মহিলাদের উপরই। আর কি প্রশ্ন করতে চাও বলো, না করলে আমি আমার মতো করে বলে যাবো। হ্যালো, না হ্যাঁ, না, যেটা হচ্ছে যে এবার এবার আমার একটা প্রশ্ন তোমার কাছে রইলো, যে তোমার কথার মধ্যে থেকে বেরিয়ে আসলো যে তুমি শহরে যে থিয়েটারটা হয় তার থেকে অনেক বেশি প্রাণ খুঁজে পেয়েছো গ্রামে গিয়ে থিয়েটার করে। আহ, তোমার এই এএলটির প্রথম মানে কোন নাটকে তুমি স্টার্ট করলে? এএলটি তোমার যে শুরু করলে সেটা কোন সময়, কোন নাটক দিয়ে? ৭৭ সাল বললাম যে, হুম, ৭৭ সালে আমার প্রথম নাটক হলো সমুদ্র অস্থির। হ্যাঁ, এবং সমুদ্র অস্থির করে আমরা প্রথম 3টে শো করেছিলাম কলকাতায়। একটা আচ্ছা, শুক্র শনি রবি 3টে দিন আমরা থিওজফিক্যাল সোসাইটিতে শো করি। এবং শো করার পরে রবিবার দিন আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমরা আগামী 5 বছর আর কলকাতায় আসবো না। যদি আপনাদের থিয়েটার দেখতে হয়, আমাদের থিয়েটার, তাহলে হুম, আপনাদের খড়দায় আসতে হবে। এবং হুম, তখন একটা স্কুল, ছোট স্কুলে আমরা হুম, চেয়ার হুম, বেঞ্চ সরিয়ে দিয়ে ঘরটার মুছে ওই খবরের কাগজ পেতে দিতাম, চারপাশে 30টা লোক বসতে পারতো। আর আমরা লাইট জ্বেলে দিতাম, ওপরে বাল্ব জ্বেলে দিতাম, লাল নীল কাগজ টাগজ লাগিয়ে পটাপট জ্বালাতাম, নিবাতাম, এমনি করে লাইট করতাম। করে আমরা ওখানে প্রতি শনিবার শো করতাম। প্রথম প্রথম লোক হতো না, পরের দিকে এমন লোক হতো আমরা ঠেকাতে পারতাম না। তখন বলতাম আগে নাম লিখিয়ে যান। তেমনি করে 30 জনকে বসতে দিতে পারতাম। 31 হলে বলতাম যে এবারের মতো হলো না, পরের শনিবার আসো, এই বলে ছেড়ে দিতাম। তো এমনি করে সবাই আসতে আরম্ভ করলো। তারপরের দিকে দেখি এত লোক আসতে আরম্ভ করলো, কলকাতার লোক প্রচুর। আমাদের এখনকার যারা বন্ধু বান্ধব, যাদের সঙ্গে আমরা দেখা হয়, একটু বয়স্ক লোক, প্রায় সবাই খর্দা এসছেন, এসে তারা নাটক দেখে গেছেন। আমাদের বন্ধুর বাড়িতে থাকতেন, আত্মীয়র বাড়িতে থাকতেন, থেকে পরদিন চলে যেতেন। তারপর দেখি সাহেবরা আসতে আরম্ভ করলেন। এবং সাহেব মানে কলকাতার সব বড় বড় থিয়েটারের মানুষরা তো আসতেনই, বম্বের লোকরাও আসতে আরম্ভ করলেন, সব সিনেমা অভিনেতারা আসতে আরম্ভ করলেন, তাদের থেকে লোকে চমকে যাচ্ছে একেবারে। এরপরে হুম, সাহেবরা আসতে আরম্ভ করলেন। কে না এসছেন, কোন সাহেব! আমাদের যদি আমি বলি, সেই জন মার্টিন থেকে আরম্ভ করে, জন হিউস্টন থেকে, তারপরে জিম হ্যাচ, সবার নামই মনে পড়ছে না, এত পুরনো হলো। অ্যানা হলপ্রিন, তারপরে আমাদের রিচার্ড শেকনার, জেরজি গ্রোটভস্কি, পিটার ব্রুক অব্দি এসছেন। আর সবাই ওই মাটিতে আসন পেতে, খবরের কাগজ পেতে বসে দেখেছে। একটা গল্প খুব লোভ লাগে বলতে, কারণ এটা একটা জয়ের ব্যাপার, তো ওই জন্য বলতে ইচ্ছা করে। সেটা যে পিটার ব্রুক না, বলো আমাকে একবার বলো বলো, লিখলেন। আমরা তো ওইটাই শুনতে চাইছি আর কি। পিটার ব্রুক একবার আমাকে লিখলেন যে, প্রবীর, আমরা পার্ক হোটেলে রয়েছি কলকাতায়, তুমি কি তোমার দল নিয়ে এসে আমাদের একটা নাটক দেখাতে পারো? তোমার নাটকের কথা খুব শুনেছি, এই দেখাতে পারো, খুব ভালো হয়। আর কত টাকা লাগবে বলে দিও। তা আমরা সাহেবকে ফিরে লিখলাম যে, সাহেব, আমরা তো কলকাতা যাই না, তোমার যদি দেখতে হয় কলকাতাতে আসতে হবে, এই খর্দায় আসতে হবে। আর তোমাকে ওই একটা শনিবারেই আসতে হবে। আর তোমাকে নাম লেখাতে হুম, হবে, কারণ আমার তো 30 জনের বেশি সিট নেই। আগের থেকে নাম না গেলে পারবো না আমি। সাহেব সঙ্গে সঙ্গে লিখে দিলেন যেরকম, আমরা এক শনিবার বললেন কোন শনিবার, যে ওই শনিবার আমরা 30 জনই বুকড, আমরা আসছি তোমার ওখানে। টাকা কত লাগবে বলো? তা আমি বললাম, আমরা তো বেচি না থিয়েটার, থিয়েটার আমাদের কাছে আলু মূলো পটল না যে বাজারে নিয়ে বসে গেছি। আপনি দেখবেন, দেখে যদি আপনাদের মনে হয় যে না, এটা একটা ভালো কাজ, এদের সাপোর্ট দেওয়া দরকার, আপনি আমাদের ডোনেট করবেন, তখন যা মনে চায় যত লক্ষ দেবেন নিয়ে নেবো আমরা, কিন্তু তার আগে কোনো পয়সা নেবো না। উনি খুশি হয়ে বুক করে দিলেন আমাদেরকে। এবং সেদিন এয়ারপোর্টে নেমে বাস রিজার্ভ করে ওরা পুরো দলটা, কজন আছে? সে তারা সব অস্কার মারা অভিনেতা, সেই সব অভিনেতাদের নিয়ে, জগৎবিখ্যাত অভিনেতা, তাদের নিয়ে উনি সেই ঘরে ঢুকে কি কষ্ট দিতে পারে রাখতে হচ্ছে, হাঁটু মুড়ে বসতে হচ্ছে খবরের খবর পেতে। আমরা হাতে একটা তারপরে টাকা দিয়েছিলাম আমার জন্য, ওইটা নিজে নিজে আওয়াকান।
আমরা ওনাদের অনারের দুটো নাটক করেছিলাম, এইটা হয়েছিল। আচ্ছা। তো এইটা আমাদের একটা শ্লাঘার কথা, হ্যাঁ, যে এই থিয়েটার খর্দায় এই পৃথিবী বিখ্যাত মানুষগুলোকে টেনে নিয়ে এসে না, নাটক এটা তো বিরাট দেখিয়েছিল। বিশাল ব্যাপার। হ্যাঁ, এটা তো অবশ্যই। মানে এটা এটা একটা জেদের ব্যাপার ছিল যে আমরা যাব না, তোমাদের আসতে হবে থিয়েটার দেখতে, যদি আমার থিয়েটারে সেই জোর থাকে তোমরা এখানে আসো। ঠিক। আচ্ছা, তুমি তো ধরো ওই ৭৭ অল্টারনেটিভ লিভিং থিয়েটার তৈরি হলো, আর তার আগে তুমি বললে যে তুমি বিভাস দার সঙ্গে অভিনয় করেছো, রাজরক্ত করেছো তুমি। না করিনি, তো ছিলাম, দলে ছিলাম। রাজরক্তের সময় ছিলে দলে, ব্যাক স্টেজে কাজ করছিলে, হুম, আর পাঁচু ও মাসিতে অভিনয় করেছো। অভিনয় করেছি। হ্যাঁ, তো আমি বলছি যে তারপরে যখন তুমি এই অল্টারনেটিভ লিভিং থিয়েটার করে তুমি যখন গ্রামের দিকে পা বাড়ালে, মানে আমি বলছি ২০৭৭ সালের বা ৮০ সালের গ্রাম বাংলা আর ২০২১ সালে গ্রাম বাংলার মানসিক বা অর্থনৈতিক বা সামাজিক পরিস্থিতি কি সব এক? না না, অনেক পাল্টে গেছে, অনেক পাল্টে হ্যাঁ। গেছে। মানে এত মানে সেই পাল্টে চিন্তাই করা যায় না। তখন আমি দারিদ্র যা দেখেছি, সে দারিদ্র কল্পনা হুম, করা যায় না। আমি পুরুলিয়ার ছৌ নাচের দল যারা, তারা যে কি দারিদ্র থাকতে আমরা দেখেছি সে কোথায়। আমি অনেক গ্রামে যে আমরা তখন গ্রামে যাওয়ার উদ্দেশ্য ছিল, আমরা বলেছিলাম যে এই থিয়েটার একটা আন্দোলন, আমি যে থিয়েটার করতে চাইছি এটা একটা আন্দোলন। আন্দোলনটা কখনো একা একা হয় না, অনেক দল চাই। তা কলকাতার থিয়েটারের দল যারা, বা হুম, কলকাতার কাছাকাছি সুবারবনের দল যারা, তারা সবাই ওই শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায় যে থিয়েটার করেন, তারা সেই থিয়েটারে বিশ্বাস করেন। এবং সেই থিয়েটারটা তারা কলকাতায় যে করতে পারেন না বলে তাদের একটা অন্য স্টেজ তৈরি করে নিয়েছেন, সেটা হচ্ছে একান্ত মঞ্চ। একান্ত নাটক তখন জেলায় জেলায়, জেলা শহরগুলোতে হচ্ছে, এবং প্রায় জেলা শহরে তারা যে একান্ত নাটক নিয়ে অভিনয় করছেন, নানান জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন তারা। ফলে তাদেরকে দিয়ে আমার কাজ হবে না, তারা আমার নাটক বুঝতে চাইবেন না, জানতে চাইবেন না, কোনো রকমের পাত্তাই দেবেন না আমাকে। তাহলে আমাকে এমন জায়গায় যেতে হবে যেখানে থিয়েটার পৌঁছাই, বা যেখানকার লোক থিয়েটার করতে চায় কিন্তু করতে পারে না, তার ক্ষমতা নেই বলে। তা তাদের যদি যে বলি এই নেই কিছু আমাদের, তাই নিয়ে থিয়েটার করা যায়, তাহলে হয়তো সেই দলগুলো এগিয়ে আসতে পারে। সেই উদ্দেশ্যে আমরা তখন গ্রামে গ্রামে ঘুরতে আরম্ভ করলাম, যে গ্রামে থিয়েটার দল তৈরি করবো। এবং তখন যা ঘুরে, বিশেষ করে বাংলার গ্রামে এবং বিহারের গ্রামে, আজকে তার ঝাড়খণ্ড খানিকটা খানিকটা ঝাড়খণ্ড, খানিকটা বিহার আছে, সেই সব গ্রামে, উড়িষ্যার কিছু গ্রামে, পাঞ্জাবের কিছু গ্রামে, কেরলের কিছু গ্রামে আমরা প্রচুর কাজ করেছি। প্রচুর। এমনকি মণিপুরের কিছু গ্রামে কাজ করেছি। এই যে কাজগুলো করেছি, তার একটা রেজাল্ট কিন্তু আস্তে আস্তে পেতে আরম্ভ হয়েছে। এখন মফস্বলে অনেক নাম করা ছেলে, নাম হয়ে গেছে বাজারে, তাদের নাটক দেখতে লোকে যাচ্ছেন, তাদের নানান সেমিনারে দেখে তাদের কথা শুনছেন। আমার গল্প হয়তো তার সব আমার ছাত্র আমার সাথে কাজ শিখেছে, এবং ছোট্টবেলা থেকে কাজ শিখেছে। কল্লোল ভট্টাচার্য, যখন আপনাদের শোনা নাম, সবাই জানেন কল্লোলের কথা। কল্লোল কিন্তু আমার বিশেষ অতি প্রিয় ছাত্র, এবং কল্লোলের মধ্যে ওই জেদটা আছে, আমার নাটক দেখতে গেলে ওই তেপান্তরে আসতে হবে, আমি কলকাতায় যে দেখাতে পারবো না। সব নাটক কলকাতায় হয় না। খুব যোগ্য হিসাবেই ও বলে। এবং মফস্বলের যে একটা কণ্ঠ আছে, যে আমরা কলকাতা ভিত্তিক দল নই, কলকাতাকে আমরা চ্যালেঞ্জও করি কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে, এই নির্ভীক উত্তরটা কিন্তু কল্লোলের মধ্যে আছে। তার মানে এই না যে আমরা কলকাতাকে অসম্মান করি বা অপমান করি, তা না। কলকাতা কলকাতার মতো আছে। আমরা চাই আমরা যেমন কলকাতাকে রেসপেক্ট দিই, কলকাতা ও মফস্বলকে রেসপেক্ট দিই। আর আমরা যারা একটু অন্যভাবে থিয়েটার করি, আমরা চাই আপনারা যে থিয়েটারটা করছেন আপনাদের মতো করে করছেন, আপনাদের এইভাবে বোঝানো হয়েছে, আপনারা এইভাবে বুঝেছেন, আপনারা মনে করেন এটাই ঠিক, তাই করছেন। তা আমি যেটা মনে করি, আমি তো মনে করি এটাই ঠিক, আমি যেটা করছি আমার মতো করে করছি, ভাবছি। আপনাদের কাছেও আমরা সেই সম্মানটা চাই, এটা একদম মনে করি। একদম ঠিক কথা, ঠিক কথা। মানে ধরো এই যে গ্রামের আমরা যে থিয়েটারটা মূলত গ্রাম বাংলা বা জেলা থিয়েটারে একাঙ্ক নাটক একটা বিরাট ভূমিকা পালন করেছে একটা সময়। তুমি একাঙ্ক নাটককে কিভাবে ব্যাখ্যা করো? আমি কখনো এখন তো একাঙ্ক ধরো নাটক করিনি, একাঙ্ক নাটকের আমি কখনো প্রতিযোগিতা। একাঙ্ক নাটকও করিনি, হ্যাঁ, আমি কোনো প্রতিযোগিতাতেও যাইনি, আমি প্রতিযোগিতায় বিশ্বাসই করি হ্যাঁ, না। মানে তুমি তো কারণ দেখেছো, হচ্ছে আমি মনে করি দেখেছো। আমার দেখেছি প্রচুর, দেখেছি প্রচুর। কারণ আমার মনে হয় যে আমার মা অসুস্থ, আমরা কয়েকটা ভাই বোন আছি,
তা সবাই মিলে কে ডাক্তার ডাকছে, কে ওষুধের ব্যবস্থা করছে, কে বিছনা পাচ্ছে, কেউ হাওয়া দিচ্ছে, এদের কম্পিটিশন হয় নাকি এটা নিয়ে আবার? ফলে কম্পিটিশন থিওরিকে মাথা থেকে সরিয়ে দিয়েছিলাম। আর উই ডোন্ট কম্পিট, আজ আজ পর্যন্ত আই ডোন্ট কম্পিট এনিবডি। আমি কাউকে কম্পিট করি না, আমি কম্পিট করি আমাকে। আমার চ্যালেঞ্জ আমার সাথে, আমার লড়াই আমার সাথে। আমার মনে হয় আমি এখনো শুদ্ধ না, আমি এখন ঠিক মতো এখনো হোলি অ্যাক্টর হতে পারিনি। আমার মধ্যে অনেক অনেক নেগেটিভ জিনিস রয়ে গেছে, আমি তার সাথে যুদ্ধ করি, ফাইট করি। আমি এটাই রিয়েলাইজ করেছি। অন্যকে কি বলতে যাবো, আমি নিজেকে তো আগে শুধরাবো, তারপর তো অন্য লোকে। এবং আচ্ছা, যদি যতক্ষণ হ্যাঁ বলো বলো বলো। আমি বলছিলাম, যদি একটা ভালো থিয়েটার করতে হয়, ভালো কাজ যদি করতে হয়, ভালো শিল্প যদি করতে হয়, তাহলে একটা ভালো মানুষ হতে হয়। ভালো মানুষ না হলে হয় না। ভালো মানুষ খালি মুখে বললে হয় না। আমি যেটা বিশ্বাস করি, সেই বিশ্বাসটা আমাকে প্র্যাকটিস করতে হয়, আমার জীবনে অভ্যাস করতে হয়। সেই অভ্যাস যদি না থাকে, আমি কখনো সেই জায়গায় পৌঁছাতে পারি না। প্রবীর তাই বিশ্বাসেরই তো ঘাটতি দেখা যাচ্ছে সর্বক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই না, বিশ্বাসের ঘাটতি তো সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে। এ নিয়ে আমার কিছু বলার নেই, এ তো যার যার বিচার, আমি কি করে বলবো। একটা খালি আমার যেটা দুঃখ হয়, কষ্ট হয়, একটা সময় ছিল যে এতটুকু যদি ইনজাস্টিস কোথাও হয়েছে, এতটুকু কোথাও অন্যায় হয়েছে, প্রথম প্রতিবাদ করতো থিয়েটারের মানুষেরা। প্রথম প্রতিবাদ ছিল, যে কোনো থিয়েটারের লোকে মার খেতে হয়েছে, গুলি খেতে হয়েছে, মাথা ফেটেছে, মরে গেছে, হ্যাঁ, কেস হয়েছে, নানান যন্ত্রণা দিয়েছে, হয়েছে। তাই তাই। আজকে সেই থিয়েটারের লোকেরা কি করে চুপ করে সব অন্যায় সহ্য করে আমি জানি না। কালকে একটা সেমিনার ছিল আমার, সেখানে আমি বলছিলাম যে এখনকার যে বিপদ সেটা কি জানো তো, সেটা হচ্ছে আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, চারিদিক থেকে সাংস্কৃতিকভাবে আমরা আক্রান্ত। এবং সেই যে আক্রমণ, আমরা বুঝতেও পারছি না কোথেকে আক্রমণটা হচ্ছে, কেমন ভাবে আক্রমণ, কিন্তু সেই আক্রমণের পোকা কোথাও ছড়িয়ে যাচ্ছে আমাদের মধ্যে। যারা আমাদের চালান তারা জানেন আমি কি লিখতে পারি, আমি কি বলতে পারি। কাল যদি একটা সভা থাকে, আমি সবাই যে কি বলবো তারা খুব ভালো করে জানেন, যে এর বেশি আরো বলতে পারবে না। আমি কি ভাবতে পারি তারা জানেন, আমি কাল কি নাটক বানাতে পারি তারা জানেন, যে এই এই নাটক বানাবে ওরা, এর বেশি আর ওদের কিছু হবে না। প্রথমত সাহস নেই, দ্বিতীয়ত মুরদও নেই। আমি ইদানিং যত নাটক দেখছি, আমি খালি রিপিটিশন আর রিপিটিশন দেখছি, খালি রিপিটিশন। আর এই আমাদের ভারতীয় নাটক যেহেতু চর্চা করি না, ইউরোপিয়ান যে ধরন, সেই টেক্সট বলা, গল্প ভিত্তিক, তোমার ওই ডায়ালগ ফর্মের যে নাটক, সেই সবগুলোই আমরাতেই আটকে গেছি। বরং বাংলাদেশে কিন্তু একটা যাই যাই আজকাল জান না, বরং বাংলাদেশ কিন্তু এখানে একটা উত্তরণ ঘটিয়েছে। বাংলাদেশে উত্তরণটার কারণ হচ্ছে আমার বন্ধু সেলিম আলদিন। সে এত কাজ করেছে, সেলিম আমার প্রচন্ড বন্ধু এবং আমার কোথাও একটা গুরুও বটে বোধ হয়। এই দ্বৈত অদ্বৈতবাদের গল্প আর যেটা আমি বলি, এটা শেখা কিন্তু আমার সেলিমের কাছে। আমরা একসঙ্গে প্রচুর রাত অতিবাহিত করেছি, ঝগড়া করেছি, তর্ক করেছি, আমি সেলিম আর বাচ্চু বসে বসে। সেই সবগুলো কোথাও আমার মধ্যেও একটা ঢুকে গেছে, আমি আমার বইতে লিখে স্বীকারও করেছি সেই কথাগুলো। ফলে সেলিম আসার ফলে ওদের মধ্যে একটা নাটকের পরে একটা পরিবর্তন হতে আরম্ভ করেছে, একটা স্টেজ পাল্টাতে আরম্ভ করেছে। এবং সেটা পাল্টে যে ওদের নাটক লেখার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে, অভিনয়ের ধারাতে অনেকটা এগিয়ে গেছে। ওরা কিন্তু ওই গল্প ভিত্তিক নাটক ওইভাবে করে বটে কিছু, কিন্তু ওই ডায়ালগ ফর্মে যায় না, ওরা ন্যারেটিভ ফর্মে চলে যায়, তার সঙ্গে গান নাচ থাকে, ইত্যাদি থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে, এটা সেলিমের সময় শুরু হয়েছিল, আজকে কিন্তু দেখছি সেই একই জিনিস চলছে, আবার তার রিপিটিশন, মানে আবার কোথাও রিপিটিশন আরম্ভ হয়ে গেছে। তুমি যদি একবার চেঞ্জ করে ভাবো, ব্যাস চেঞ্জ করে ফেলেছি, আজ কোনো চিন্তা নেই, এবার মুক্ত আমরা, না রে ভাই, আবার কাল তুমি এস্টাবলিশ হয়ে যাবে, আবার তোমাকে ওটা ভাঙতে হবে। মানে এটা চিরকালের একটা যুদ্ধ, যতদিন বাঁচবে ততদিন তোমাকে এই যুদ্ধ করে যেতে হবে, নিজেকে নিজে চ্যালেঞ্জ করে যেতে হবে। চ্যালেঞ্জ করতে হবে, এটার মধ্যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটাই তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। প্রতিনিয়ত প্রতিনিয়ত পরীক্ষা চলছে এর উপরে। পরীক্ষা নিরীক্ষা মানে কি, আমি একটা ছৌ নাচ শিখে আসলাম, দুটো স্টেপ শিখে এটা নাটকে ঢুকিয়ে দিলাম, দেখো এক্সপেরিমেন্ট করেছি, ছৌ নিয়ে ছৌ করে দিলাম। এই যে কি না না, ওই ওই ডিসরেসপেক্ট, এক্সপেরিমেন্ট না, এই তো ডিসরেসপেক্ট টুয়ার্ডস দ্য ওই না, সে তো কারণ বটে। তারা, আমি ধরো একটি নাটকে অভিনয় করতে গেছিলাম। বলছি যে ধরো আমি যদি ছৌ নাচের কথাই বলি, বলছি আমি ছৌ নাচটা তো নাচ না,
হ্যাঁ। প্রাথমিকভাবে এটা বুঝতে হবে ছৌ নাচটা নাচ না, ওটা একটা রিচুয়াল। এবং সেই রিচুয়ালটার কারণটা হুম। কি, ওই গরিব মানুষরা, ওই খেটে খাওয়া মানুষরা এখন তো দুটো ভাত পায়, আমি যখন থেকে দেখছি এখন ভাত পেতো না, খুচকুড়ো খেয়ে কাটাতো, ভুট্টার দানা খেয়ে কাটাতো, সিদ্ধ করে কাটাতো, মাড় খেয়ে কাটাতো। আমি সেই লোকগুলোকে দেখেছি, তাদের সাথে থেকেছি, খেয়েছি। তারা ভাবতো যে পুরো চৈত্র মাসটা ধরে যদি আমি প্র্যাকটিস না করি, ওরা বলে প্যাকশিট না হ্যাঁ। করি ভালো করে ছৌ নাচকে, তাহলে 31শে চৈত্র সংক্রান্তির দিন আমি ভালো করে নাচতে পারবো না। যদি আমি সেদিন ভালো করে না নাচতে পারি, আমার ঘামে রক্তে যদি মাটি না ভেজে, তাহলে মাটি রজস্বলা হবে না। রজস্বলা না হলে শিব ঠাকুর সন্তুষ্ট হবে না। শিব ঠাকুর সন্তুষ্ট না হলে ফসল ফলবে না। ফসল না ফললে আমার কমিউনিটি খেতে পাবে না। সেই তাগিদ থেকে নাচতো। নন্দদা যখন ঢোল বাজাতো, আমি সে দেখেছি তো, তার ঢোলে রক্তের দাগ, হাত ফেটে রক্ত পড়তো জর্জর করে। নন্দদা ফ্রেন্ডজি, বড় বড় চুল ছিল, মাথা ঝাঁকাচ্ছে আর ঢোল বাজিয়ে যাচ্ছে, তার কোনো জ্ঞান নেই, হিতে বিপরীত জ্ঞান নেই কোনো রকম। এই জায়গায় যেতে হতো, নইলে তারা জানে ফসল ফলবে না। সেই বিশ্বাস, ওটা কি নাচ নাকি, ওটা একটি রিচুয়াল, বিশ্বাস। আমি তো বলছি থিয়েটারকে ফিরতে হবে আবার ওই বিশ্বাসের কাছে, ওই রিচুয়ালে তাহলে ফিরতে হবে আজকে আমাদের। ওই বিশ্বাসকে ভর করেই কিন্তু আজকে পুরুলিয়া সারা বিশ্বের কাছে তার নিজের অস্তিত্ব প্রমাণ করেছে। এই মানে বিশ্বাসটাই তো আমার আসল। একটুখানি, আমার ভালো লাগে, আমার একটুখানি হলো অবদান আছে এর মধ্যে। প্রথমত ওদের হ্যাঁ। সঙ্গে কাজ করছিলাম, আমার কাজের ফলে ওরা জাপান টাপান গেল প্রথম, একটু লোকজন জানতে পারলো ওদের কথা। আর একবার কেন্দ্র সরকারের একটা প্ল্যানিং হয়েছিল যে ওই ছৌ নাচ, আমার 4টে ভাগ ছিল, ছৌ নাচ, নাচনি, আর মালদায় ডোমনি আর গম্ভীরা, এই 4টের হুম। সঙ্গে আমি প্রতি মাস, 1 মাস অন্তর অন্তর অল্টার করে করে আমি 1 সপ্তাহ করে কাজ করতাম ওদের সাথে, যাতে কি করে একটু এনহ্যান্স করা যায় ওদের পারফরমেন্স গুলোকে, কি কি ভুল হয়ে যায় ওরা করতে যেয়ে, টেকনিক্যাল ভুল কি হুম। কি হয়ে যায়, সেই সবগুলো নিয়ে কাজ করতাম। ওটা 1.5 বছর করেছিলাম, তারপরে প্রভূত উন্নতি হয়েছে এবং প্রভূত শো পাচ্ছে ওরা। বাহ, এটা খুব বাহ। ভালো লাগে আমার। আচ্ছা, তুমি এই যে এখানে আরেকটা প্রশ্ন ওই মৌই করেছে, মৌ চক্রবর্তী, ও হ্যাঁ, বলতে চাইছে যে এই যে অতিমারী কালের যে বিকল্প নাট্যচর্চা প্রকৃতি কিরকম হতে চলেছে, মানে নাট্যচর্চার প্রকৃতিটা কিরকম হতে চলেছে? কিরকম হতে চলেছে একটা কথা, আর কিরকম হচ্ছে একটা কথা। না, কিরকম হতে অতিমারির পরে আমরা চলেছে? দুবার খুলে গেলাম, প্রথমবার অতিমারির পরেও খুলে গেছিল খানিকটা, আবার দ্বিতীয়বার অতিমারির পরে আবার খুলছে আস্তে আস্তে করে। আমরা 2 ফেজেই কিছু দেখেছি, আমি নানান জায়গায় গেছি, এখন তো দেখছি। সমস্যাটা হচ্ছে যা দেখছি তাতে হচ্ছে এরা মনে করছেন যে স্পেসটা বদলে ছোট হয়ে গেছে, হুম। কারণ আকাদেমিতে করার মতো ক্ষমতা আমাদের আর নেই, অত টাকা পয়সা সংস্থান নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আকাদেমিতে গেলে তো লোকও হবে না, এখন হ্যাঁ। থিয়েটারের লোক কমে গেছে। সেটাই এই অতিমারির জন্য না, অতিমারির বছর 3 বা 4 আগের থেকে আমরা দেখছি লোক কমছে, থিয়েটারের লোক আর হুম। ছিল না। তখন থেকে আমাদের ভেবেছি আমরা যে ছোট ছোট স্পেস চাই, যে জায়গার থেকে গোবরডাঙ্গায় 2টো স্পেস হয়ে গেল 2 আশিসের, ওই ছোট স্পেস চাই আমাদের, আকাদেমি চাই না ওইখান থেকে। আর আজকে হুম। যেটা হচ্ছে যে এখন সবাই বুঝেছে আকাদেমিতে পারবো না, আমাদের ছোট ছোট স্পেস দরকার। কিন্তু সেই ছোট স্পেসে এসেও তারা একাডেমিতে যা করতেন সেটাকেই মিনিয়েচার করে ছোট জায়গায় করছেন, তাহলে লাভটা কি হলো? যদি আমি আমার যে স্পেস, সেই স্পেসটা কিভাবে ব্যবহার করবো, এই স্পেসের জন্য তাহলে অন্যভাবে থিয়েটার ভাবতে হবে। এইখানে তো দর্শক আমার থেকে অনেক দূরে নেই, এলিভেশনে আমি ওপরে, দর্শক নিচে তাও নেই, আমরা প্রায় একই লেভেলে বসে আছি, একই লেভেলে বসতে হবে, অত কাছে দর্শক। তাহলে আমার অ্যাক্টিং কিরকম হবে, গল্প নিয়ে যেতে হবে, গল্পটা বিভিন্ন সমস্যা নিয়ে যাবো, কোন সমস্যা হবে। এবং দর্শক কিন্তু একই না, কোন যেরকম আমার শহুরে মধ্যবিত্ত দর্শকরা আসতো, এখন কিন্তু শহুরে মধ্যবিত্ত দর্শক না, আমার চারপাশের একটু গ্রাম্য সাধারণ বাড়ির লোকেরা আসছেন, স্টুডেন্টসরা আসছেন, তারা দেখতে আসছেন, তাদের জন্য আমি কি নাটক করবো, তাদের থেকে আমি কিভাবে এই গল্পগুলো বলবো, আজকে বোধহয় এটা খুব জরুরি ভাবা। কিন্তু সেই ভাবনাটার অবকাশ আমি এখন দেখি, দেখি বললে আমি তো হতাশ নই। কারণ আমার মনে হয় যে প্রথম যখন একটা কিছু হয়, একটু এরকম একটা দাম হয়ে যায়, সময় তাকে দিতে হয়, আর সময় অ্যালাউ না করলে সে বুঝতে পারে না। যদি এটাকে 5টা বছর আমি সময় দিই, এরা নিজেরাই বুঝতে পারবে আমরা যেভাবে করছি একাডেমি আসলে এটা চলছে না, কারণ অনেক সেমিনারে বলতে শুনেছি লোকদেরকে এটা চলছে না, এটা হচ্ছে না।
না, আমাদের নতুন ভাবে ভাবতে হবে। নতুন ভাবে কিছু চিন্তা না করতে পারলে আমরা এখানে থাকতে পারবো না, টিকতেও পারবো না। এই যে টিকে থাকার তাগিদ, এই যে প্রয়োজন, এটাই তাকে আস্তে আস্তে পাল্টাতে আরম্ভ করবে, তাকে পাল্টাতে থাকবে। এই যে 5টা বছর সময় দিলে আমরা 5টা বছর পরে হয়তো দেখবো এই ছেলেমেয়েরা নতুন ভাবছে। আর যদি তা না ভাবে, তাহলে এই আন্দোলন শেষ হয়ে যাবে, নতুন কিছু হবে, সেটা থেমে থাকবে না, কোনো চিন্তা, সেটা থেমে থাকবে না। সেটা ঠিক তার নিজের পথ বের করে নেবে, নিজের পথে আহ, সে তার চলতেই থাকবে। নতুন নতুন ছেলেমেয়েরা আসবে, নতুন নতুন মাথা নিয়ে। আমার খুব ভালো লাগে, আমি থিয়েটারে এত নতুন ছেলেমেয়েদের আসতে দেখছি, তাদের যে কমিটমেন্ট, তাদের যে অনেস্টি, কি আগ্রহ তাদের, আমার খারাপ লাগে। আমি দিতে পারছি না বলে ছেলে মেয়েগুলো বিপক্ষে চলে যাচ্ছে, তখন খুব খারাপ লাগে আমার। কিন্তু এই ছেলে মেয়েগুলো কিন্তু সত্যিই ভালো আসছে, থিয়েটারে নতুন ছেলেরা আসছে, সেটি আমাদের একটা কোথাও সম্ভাবনার জায়গা। সো ওয়েট ফর 5 ইয়ার্স, দেখা যাক, নিশ্চয়ই বদলাবে কিছু, অন্যভাবে হবে কিছু। আচ্ছা, প্রবীরদা, তোমাকে আরেকটা প্রশ্ন আমার, এটা একেবারেই আমার প্রশ্ন। তুমি বিভিন্ন সময়ে দেখেছো, বিভিন্ন মানুষ দেখেছো থিয়েটারের। তুমি কলকাতার মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ, বিদেশের মানুষ দেখেছো। আচ্ছা, তোমার কি মনে হয় যে এই যে একটা নাট্য দলের এই যে সরকারি অনুদান গ্রহণ করা হয়, এটাকে তুমি কি মনে করো যে এই কারণেই কি যে থিয়েটারের যে প্রতিবাদ, থিয়েটারে মানুষের যে প্রতিবাদ করার ভাষা হারিয়ে গেছে, প্রতিবাদ করতে পারে না, এইটাই কি তার একটা কোনো কারণ? এটাকে তুমি কিভাবে দেখো, দেখো? এই যে সরকারি সরকারি গ্রান্ট আমাদের ছোট ছোট দলগুলো পাচ্ছে তো ইদানিং, কদিন আগে পেয়েছে, কত আগে পেয়েছে। খুব আগে আমাদের কলকাতার কিছু বড় দলেরা পেত, তার খবর আমরা জানতাম না, তাই তো, ছোট দলে জানতো না। আমার মনে হয় না কখনোই যে গ্রান্ট আমাদের ভয়েস বলতে দিতে পারে, পারে না। আমি একটা ফাউন্ডেশন গ্রান্ট নিয়েছি, তখন তো লোকে দালাল করেছে, 25 লাখের দালাল হয়ে গেল, ওই তো ইয়ে হয়ে গেল। কিন্তু আমরা দেখেছি সবসময় আমরা একই কথা বলেছি, সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা, পুঁজিবাদের বিরুদ্ধে কথা আমরা কনস্ট্যান্ট বলে গেছি। পরে গ্রান্ট কিন্তু আমাদের চরিত্র পাল্টাতে পারেনি। এখন তুমি যদি শঙ্কায় থাকো যে আমি যদি শাসক দলের বিরুদ্ধে, প্রতিষ্ঠান বিরোধী যদি কোনো কথা বলি, তাহলে হয়তো গ্রান্ট বন্ধ হয়ে যাবে, তাহলে অন্য কথা। তাই বললাম না আমি একটু আগে যে আমরা সবাই কন্ট্রোলড হয়ে গেছি, আমরা নিজেরা জানি যে কি করতে হবে না করতে হবে। তোমাদের কেউ ধমকি দেয়নি, কেউ বলেনি যে তুমি গ্রান্ট নিলে তোমার অন্য কথা বললে তোমার গ্রান্ট বন্ধ হয়ে যাবে, কেউ বলেনি। কিন্তু আমরা আশঙ্কায় আছি, যদি বন্ধ হয়ে যায় এ তো তোমার ব্যাপার, এটা গ্রান্টের ব্যাপার না। আর গ্রান্টটা কি, আমাকে কি তুমি দয়ার দাম দিচ্ছ নাকি? এটা তোমার হকের জিনিস। আমি একটা দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছি, তার জন্য সারা জীবন খাটছি। আমি সরকারি চাকরি করলাম না, ছেড়ে দিলাম, সব ছেড়ে তুলে আমরা থিয়েটার নিয়ে পড়ে আছি, রক্ত জল করে কাজ করছি, তার জন্য, আমার দেশের জন্য। আমার দেশের থিয়েটার হচ্ছে দেশের পরিচয়, একটা মানুষের সঙ্গে আলাপ করাই থিয়েটার, সংস্কৃতির বাহক সে। তার ফলে তুমি আমাদের যদি সাহায্য না করো, দাঁড়াতে সহযোগিতা না করো, তো কে করবে? তোমাকে তো করতে হবে, এটা তো আমার হকের অধিকার। আমি অধিকারের জায়গাতে টাকা দিচ্ছি, এবং কালকে আরো বেশি চাইবো। তুমি যদি না দাও তোমার ব্যাপার, তুমি কাল তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে অবস্থার বন্ধ করে দিতে পারো। একবার আমরা মিনিস্টারকে মিট করেছিলাম, একটা মিট ছিল, সেখানে তো ওই মহেশ কি যেন শর্মা বোধহয়, উনি ছিলেন কালচার মিনিস্টার। উনি বললেন সেন্ট্রাল আমাদের মিনিস্ট্রি বলছে এই গ্রান্টটা বন্ধ হয়ে যাওয়া উচিত, এটা কোনো দরকার নেই। তো আমরা বললাম যে 0.1% কালচারাল ফান্ড, সেটাও বন্ধ করে দেবেন, যদি কি করা যাবে, আমার নাকে পে করে দেবো, চিন্তা করবেন না। তারপর উনি বললেন না না না, আমার টাকাটা ফান্ড লজ্জা, আমরা চেষ্টা করবো টাকাটা একটু বাড়ানোর জন্য, নিজের মতো বললেন, বাড়াবার জন্য। হ্যাঁ, চেষ্টা করছি। আর আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে কনভিন্স করেছি যে 5 বছর চলুন, আমরা দেখি যে সত্যি সত্যি গ্রান্টটা কিভাবে কাজে লাগে, কি হচ্ছে, কোথায় যেতে পারে। তারপরে তো উনি আরেকবার মিট করলেন, সেটা কিছু বললেন না। আর তারপরে মিট করেনি, শুধু 5 বছর কেটে যে নতুন মন্ত্রিসভা হলো, কারো বোধহয় হয়ে গেল, তো কোনো কথা বলে না, হয়ে গেছে বন্ধ। আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও দিতে পারে, সম্ভাবনা আছে কোথাও। বলো, কথা না থাকলে আমি কথা বলি নিজের মতো করে। আজকের যেটা দরকার সেটা হচ্ছে এই যে স্থিতাবস্থা, এটাকে চ্যালেঞ্জ করা।
নিজের সঙ্গে নিজের একটা কন্ট্রাক্ট করা যে আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আমি যা করেছি তার করবো না, আমি যা বলেছি তার বলবো না, মানে এমনকি নাটকের ক্ষেত্রে আমি যা লিখেছি তার লিখবো না, আমি যেভাবে পরিচালনা করেছি সেভাবে করবো না, আমি একটা নতুন সার্চ করবো। সেই নতুনটা করবো কি, ফর দ্য বেটারমেন্ট অফ থিয়েটার, ফর দ্য বেটারমেন্ট অফ সোসাইটি। আমি একটা থিয়েটার ভাববো, আমি সেইভাবে করবো, ফলে নো রিপিটেশন অফ ওল্ড থিংস। আর আমি যেমন আমার থিয়েটার যাদের নিই তারা কিন্তু সে কত ভালো অ্যাক্টিং করতে পারে তাদেরকে নিই না, এবং আমি থিয়েটারে অ্যাক্টিং এ বিশ্বাসই করি না। আমি দলে করে অ্যাক্টিং করলে বারণ করে এই খবর অ্যাক্টিং করবি না, অ্যাক্টিং করবি না, আমার অ্যাক্টিং চাই না, কেউ অ্যাক্টিং করবি না, যা ভেতর থেকে আসে স্বতঃপ্রণোদিত হয়ে আমি সেটাকে ওয়েলকাম করি। সো আমার দরকার প্যাশনেট লোক, ভালো একটার দরকার নেই, প্যাশনেট লোক দরকার। আমরা দলে কখনো কাউকে অভিনয় শেখাই না, কারণ আমি মনে করি আমি অভিনয় শেখানোর যোগ্য নই, অভিনয় শেখানো যায় না, অভিনয় প্রত্যেকের নিজের মধ্যেই থাকে, সেইটাকে বের করে আনাটাই হচ্ছে আমার কাজ, এর বেশি আমার কোনো কাজ নেই। আর এই যে অভিনয়, সেটা তার নির্ভর করে তার চারপাশ এবং তার শরীর। শরীর যদি কথা না বলে, তার সারা বায়ু ইত্যাদি শরীর মিলিয়ে তার মস্তিষ্কে কাজ করে না, তার মস্তিষ্ক যদি না কাজ করে সে নতুন কিছু ভাবতে পারে না। তাই শরীর, মাথা এ দুটোর কনস্ট্যান্ট একটা চলন থাকতে হবে, কাজ করে যেতে হবে। এবং তার সঙ্গে আমি যে ভাষাতেই কথা বলি বা অভাষায় নো ভাষায় কথা বলি, বা যদি আমি আওয়াজে করি, তাতেও আমার কণ্ঠটা খুব দরকার, ফলে কণ্ঠের রেওয়াজটা আমাদের করতেই হবে। এই জিনিসটা খুবই জরুরি দরকার। এই প্র্যাকটিসটা যদি না করতে পারি, তাহলে অ্যাক্টর হিসাবে কিন্তু আমি এগোতে পারবো না। এটা অ্যাক্টর হিসেবে আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, যে আমাকে এগুলো করে করে ধরে ধরে এগোতে হবে। এবং আমার কাজ এই না যে আমি একটা দলের চাকর, ডিরেক্টর এসে আমাকে বলবেন এইভাবে অভিনয় করো, আমি করে দেবো, ওইদিকে দু পা হেঁটে যাও, হেঁটে যাবো, এবার হাসো, হাসবো না। আমি সেখানে ডিরেক্টরকে ভাবাবো, দেখো না তুমি তো আমাকে এটা বললে, এবার আমি দেখো তোমার 5 রকম করে দেখাচ্ছি, দেখে তুমি এবার ঠিক করো কোনটা নেবে কোন। মানে সে চ্যালেঞ্জ করবে ডিরেক্টরকে, তবে না সে অ্যাক্টর আমার কাছে। যে একটা চাকর বাকর আমার একদম কাছে ভালো লাগে না, তাকে নিজেকে এক্সপ্লোর করতে হবে, বের করতে হবে যে আমি কিভাবে করতে পারি। এটা করতে গেলে তোমাকে তো সবসময় মেহনত করতে হবে, তাই না? আর দ্বিতীয়ত, আমি তো নাটক লিখতে পারি না, ইদানিংকাল একটু একটু লিখছি বটে, কিন্তু নাটক আমি বেসিক্যালি লিখতে পারি না, ফলে আমি নাটক বানাই, আমি বানানোতে বিশ্বাস করি। আমার দল 100% গণতান্ত্রিক দল, 100% গণতান্ত্রিক, খুব চ্যালেঞ্জ করে বলছি এটা। আমাদের যে নাটক হয়, আমরা নাটক তো আমরা আইডিয়া ভাবি, আচ্ছা এবার কি নিয়ে কাজ করা যায়, একটা আইডিয়া হলো, আচ্ছা এই সবাই যে বলছে মাওবাদ, আচ্ছা মাওবাদটা কি, এটা নিয়ে কেউ কথা বলতে পারে না, সবাই ভয় পায় মাওবাদ নিয়ে কথা বলতে, কে কি বলবে না বলবে, চলো মাওবাদ নিয়ে কাজ করবো, এই সবাই মিলে হই হই মাওবাদ নিয়ে কাজ হবে। আর মাওবাদটা কি, খায় না গায়ে মাখে, দেখতে কি সবুজ না লাল না হলুদ, কিরকম দেখতে, কারা করে মাওবাদী, কারা হয় মাওবাদী, কোন কারণে হয় মাওবাদী, এই লাগানো হলো খোঁজ খবর। এই নিয়ে পড়াশুনো, কাগজপত্র, যার যা বন্ধু বান্ধব তার কাছে জানো, স্কলার নিয়ে এসে আলোচনা করা, তারা আলোচনা করলেন গোটা ব্যাপারটা নিয়ে, পলিটিক্যাল স্থিতি নিয়ে। আমরা প্রচুর ফিল্ম দেখলাম, প্রচুর ডকুমেন্টারি দেখলাম আমরা মাওবাদের উপরে, আন্দোলনের উপরে। উড়িষ্যায় কি আন্দোলন হচ্ছে, কন্ধমালে কি আন্দোলন হচ্ছে, আমাদের বাংলায় কি আন্দোলন হচ্ছে, এই তখন সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে আন্দোলন হচ্ছে, সেই নন্দীগ্রামের সেসব ছবি, সমস্ত ছবি দেখছি আমরা, তখন যত আন্দোলনের ছবি দেখছি আমরা, ডকুমেন্টারি দেখছি। আর আমি ব্যক্তিগতভাবে আমার কিছু অভিজ্ঞতা ছিল, গ্রামে কাজ করেছি আমি, আমার কিছু বন্ধু বান্ধব ছিল পুরনো, তাদের সঙ্গে যোগাযোগ করলাম, প্রচুর ইনফরমেশন নিলাম, ইদানিংকালের খবরগুলো জানলাম, এই সব ইনফরমেশনগুলো নিয়ে গ্রুপে ফেলা হলো। সেইটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করলাম, করার পরে ছোট ছোট গ্রুপ আবার চলে গেলাম ক্যাম্পে তুলবে। আমরা একটা জায়গায় ক্যাম্পে চলে গেলাম জঙ্গলের মধ্যে, যে সেখানে থেকে আমরা খুব কষ্ট করে, যেন অ্যাজ ইফ তোমরাই মাওবাদী হিসেবে তোমাদের অ্যারেস্ট করা হয়েছে, তোমরা ফিল করো কেমন লাগছে। এবং কম খেতে দেওয়া হতো, ঘরে তালা বন্ধ করে রেখে দেওয়া হতো, রাত্রেবেলায় নিয়ে এসে গাছে বেঁধে মারা হতো, অনেক কাণ্ড হয়েছে, তার ছবি টবি আমাদের কাছে ডকুমেন্টেশনও আছে। মলয় ঘোষ ছিল তখন আমাদের বীরভূমের, ওই বোলপুরের মলয় ঘোষ দেখেছিল গোটা ব্যাপারটা। তো এইভাবে করে ভাববার পরে এইবারে ইম্প্রোভাইজেশন হতে আরম্ভ করলো, কটা সিকোয়েন্স লাগবে, কিভাবে তার ইম্প্রোভাইজ হবে, সেটা শুভদীপ ডিরেকশন দিয়েছিল, লেখাটা ছিল আমার। এইবার সেইভাবে আস্তে 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 নাটক ডেভেলপ হতে আরম্ভ করলো। ফাইনালি আমরা তৈরি করলাম লং মার্চ বলে,
রেড অ্যালার্ট বলে একটি নাটক তৈরি করলাম আমরা। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে সবাই থাকতে হবে। তার মানে যিনি নাটক লিখছেন তিনি লিখে দিয়ে পালিয়ে গেলেন তো হবে না, তাকে ওই স্পটে বসে নাটক লিখতে হবে। ওই ঘটনা দেখছেন কি হচ্ছে, তার রিয়াকশন, তার উপর লিখতে হবে। হয়তো তিনি লিখলেন, কোনো একটা অ্যাক্টর বললো না এটা ভালো লাগছে না, তাহলে বাদ হয়ে গেল, আবার তোমায় লিখতে হবে। যিনি মিউজিক করবেন তাকে বসে থাকতে হবে সারা, ওই যতটা ক্যাম্প ততটা। যিনি আলো করবেন তাকে পুরোটা থাকতে হবে। মানে যে যিনি পার্ট নেবেন এই নাটকে তাকে পুরো ক্যাম্পটা থাকতে হবে, পুরো প্রসেসে থাকতে হবে, তবেই নাটকটা বেরিয়ে আসবে। এটিকে আমরা বলি খুব ডেমোক্রেটিক থিয়েটার, যেটা আমাদের দেশে খুব কম প্র্যাকটিস হয়। কিন্তু ভাবনা চিন্তার ক্ষেত্রেও যদি কারোর নতুন একটা ছেড়ে এসেছে কয়েকদিন, তার যদি কিছু বলার থাকে সে আমাকে চ্যালেঞ্জ করতে পারে, আমাকে বলতে পারে যে স্যার আপনার আমি একটা কথা বলার আছে, আপনার এই কথাটাই মানতে পারছি না, সে বলতেই পারি আমাকে, এবং সেটাকে আমরা ওয়েলকাম করি। শুনছি আমরা, শুনে তাকে কনভিন্স করি আমরা। যদি কনভিন্স করতে পারলাম ভালো, যদি কনভিন্স করতে না পারলাম তাহলে সেটা নেগেট হয়ে গেল, এটা করাই হবে না। তাহলে পরে ওই নামটা দিয়েছিলাম আমরা অল্টারনেটিভ লিভিং থিয়েটার, ওটা খুব ইচ্ছা করে, ওটা আমাদের দর্শন। কেমন আমরা যদি জিজ্ঞেস করলো অল্টারনেটিভ কিসে, আমি বলছি আমরা সব ব্যাপারে অল্টারনেটিভ। আমরা খাওয়ায়, বসায়, আচারে, ব্যবহারে, পোশাকে, আশাকে, চিন্তায়, চেতনায়, ভাবনায়, সংস্কৃতিতে আমরা আলাদা, একদম আলাদা। এবং আমাদের প্রিয় স্লোগান হচ্ছে, আমাদের টি শার্টে লেখা থাকে উই আর ডিফারেন্ট, আমরা একটু আলাদা। তুমি আমাকে ভালো বলো, খারাপ বলো, মানো না মানো পরের কথা, কিন্তু তোমাকে বলতে হবে না এরা একটু আলাদা। সেই আলাদা থেকে আমরা চেষ্টা করি এবং সবাইকে উপদেশ দিই, নিজের পরিচয় তৈরি করতে গেলে তোমাকেও ডিফারেন্ট হতে হবে। তুমিও ডিফারেন্ট কেন, কি জন্য, তুমি নিজে খুঁজে বের করো, সেই জায়গাটা প্রতিষ্ঠা করো যে আমিও ডিফারেন্ট, আমি এই জন্য ডিফারেন্ট। আর লিভিং ইজ লিভিং, আমি মরা জিনিস নিয়ে কাজ করি না, লিভিং নিয়ে কাজ করি। তাহলে লিভিং সমস্যা, চারপাশে যেসব সমস্যা আমাকে কষ্ট দেয়, পীড়া দেয়, যন্ত্রণা দেয়, কাগজ করলে, টিভি করলে যা আমাকে ভাবায়, আমি সেসব জিনিস নিয়ে কাজ করি। থিয়েটার, থিয়েটার মানে জীবন্ত, যেটা মানে সিনেমা না। আমি সিনেমার অভিনয় করি না। এই এখনকার নাটকে যেটা হয় সেটা টিভির অভিনয় হয়, টিভিতে সিরিয়ালে যে অভিনয় হয় সে একই অভিনয় করে। আর সেটটা পারলে তো সিনেমার মতনই সেট করে, প্রায় তাই করার চেষ্টা করে, আলো দিয়ে সেটাকেও ভরাট করার চেষ্টা করে। আমি বলি এটা তো থিয়েটার, সিনেমা নয়, আমি থিয়েটার করছি। থিয়েটার মানে তো সবটাই লোকে বিশ্বাস করবে, আমাকে স্পেশাল আলো দিতে হবে না, স্পেশাল সেট নেই, আমার নাটকে মেকআপ লাগে না, আমার নাটকে সাধারণ জামা কাপড়ে হয়ে যায়, আমার নাটকে যেভাবে আপনি সাধারণভাবে কথা বলেন আমরা তাও বলি না। আমরা আমাদের মতো করে আমাদের ভাষায় কথা বলি। আমরা বিশ্বাস করি না ওই কলকাতার মতো করে শান্তিপুরি গোল গোল ভাষায় কথা বলতে হবে, ওই তালবস্ব, মধ্যস্ব, দন্তস্ব, তারপরে তিনটি উচ্চারণ হতে হবে, বিজ্ঞানকে বিজ্ঞান বলতে হবে। আমরা কেয়ারও করি না। আমরা বলি আপনি বিজ্ঞান শুনে আসছেন চিরকাল, আপনি বিজ্ঞানে বিশ্বাস করবেন। কলকাতার লোক কি সব শুদ্ধ কথা বলে নাকি? শ্যামবাজার কারা বলে, সুটকেশ কারা বলে? তো কলকাতার লোকেরই বলে, তাতে কি হয়েছে? আমি আমার ভাষায় বলবো, আমার যেটা বেরো তাই বলবো। আমার অনেক ছেলে কথা বলে, সংস্কৃতি, আমি তার সংস্কৃতি চাপিয়ে দেবো, ওনার সংস্কৃতি আমি তার বিরুদ্ধে একেবারে। আমি তো সাংস্কৃতিক যে স্বাধীনতা, আমি তো সেটার জন্যই কথা বলি। আমার থিয়েটার প্র্যাকটিস করা মানেই হচ্ছে স্বাধীনতা প্র্যাকটিস করা, আমি এটা বিশ্বাস করি। অভিবল অভি, হ্যাঁ, আরে কোথায় গেলে? নেটের ভীষণ ডিস্টার্ব হচ্ছে গো। আজকে আজকে নেট ভীষণ হ্যাঁ, জ্বালালো আমাদেরকে। হুম। আজকে আমি এসছি না, আমি তো কথাবার্তা বলছি, নেট রাখতে পারছি না। না, নেট এইখানে এটার কথা শোনেনি তো, গল্পের বলটার কথা। এইখানেও মনে হচ্ছে অল্টারনেটিভ লিভিং এর গল্প চলে আসছে। না, যাই হোক, বেশ ভালো, সুন্দর লাগলো আমাদের আলোচনা। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই এর মধ্যে এটা হয়তো তুমি বলবে, উত্তর দেবে, যে ধরো আমরা তো প্রথমে গণনাট্য শুনেছি, গণনাট্য দেখেছি, হ্যাঁ, তারপরে গ্রুপ থিয়েটার দেখেছি, পেশাদারি থিয়েটার দেখেছি, বর্তমানে দেখছি কোম্পানি থিয়েটার। হ্যাঁ, এটা কেন, মানে এটা কোনটা তোমার কাছে এই সময় প্রাসঙ্গিক বলে মনে হয়? দেখো, বাদলদার থার্ড থিয়েটারের কথা আমরা শুনেছি তো সবাই, কিন্তু বাদলদার থার্ড থিয়েটারের আগে 4 বছর আগে আর এক ভদ্রলোক থার্ড থিয়েটারের কথা বলেছিলেন, তার নাম হচ্ছে ইউজেনিও বার্বা, এবং সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছিল চেকোস্লোভাকিয়া একটা থিয়েটার কনফারেন্সে, আইটিআই কনফারেন্স
উনি পেপারটা পড়েছিলেন। সেই থার্ড থিয়েটার উনি বলেছিলেন ফার্স্ট থিয়েটার তার কাছে হচ্ছে কর্পোরেট থিয়েটার, সেকেন্ড থিয়েটার হচ্ছে ডিরেক্টর থিয়েটার। মানে এই দুটোই তখন ইউরোপের শত্রু। যারা থিয়েটার করতে চান তাদের শত্রু ছিল এই দুটো, একটা হচ্ছে কর্পোরেট থিয়েটার আর দ্বিতীয়টা হচ্ছে ডিরেক্টর থিয়েটার। তখন তিনি বললেন তাহলে আমরা যেটা করতে চাই তার নাম হচ্ছে থার্ড থিয়েটার, যেখানে কোনো হায়ারার্কি থাকবে না, যেখানে টাকার অঙ্কে মাপা হবে না কিছু, যেখানে সবাই এক সমান একটা লেভেল এসে কথা বলবে, একইভাবে ভাববে, চিন্তা করবে, এগোবে, সেটাই হচ্ছে তৃতীয় থিয়েটার। পরে বাদলদা 4 বছর পরে যখন তৃতীয় থিয়েটার লিখলেন, উনি একটু অন্যরকম ভাবে লিখলেন। উনি লিখলেন ফার্স্ট থিয়েটার হচ্ছে আমাদের পুরোনো দিনের সব লোকো থিয়েটার যেগুলো, সেকেন্ড থিয়েটার হচ্ছে ইউরোপীয় থিয়েটার, আর থার্ড থিয়েটার হচ্ছে একটা সিনথিসিস হয়ে একটা থিয়েটার বেরোবে, সেই জন্য থার্ড থিয়েটার বললেন। তো আমি বারবার কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি, ওই জন্য বারবার তো প্রথম বলেছেন কথাটা, তার কথাই বললাম যে কর্পোরেট থিয়েটারকে তখন কিন্তু ইউরোপিয়ান থিয়েটার আক্রমণ করছে, বলছি কর্পোরেট থিয়েটার চাই না আমরা, চলবে না, হাঁটাও এটাকে। কারণ কর্পোরেট থিয়েটার বাণিজ্য করতে আসে, থিয়েটার আমার থিয়েটার তো বাণিজ্য করে না। আমি তো প্রথমেই বলেছি, আমি ব্রুকের মুখের উপরে কথা বলেছি যে আমার থিয়েটার কিন্তু বাজারের আলু মূল্য পটল না, আমি বিক্রি করি না, আমার থিয়েটারের টিকিট থাকবে না, আমার টিকিটে যে মানুষ যেটুকু পারবেন দিয়ে আসবেন, না পারলে দেবেন না, কিন্তু আমার থিয়েটার না পার জন্য করি আমি খাই অন্যরকম ভাবে, থিয়েটার করে খাওয়া যাবে না, ভুল থিয়েটার করে পেট চালানো যাবে না, আপনাকে তার জন্য অন্য কাজ করতে হবে। আমি এতদিন থিয়েটার করছি, আমার প্রতিটা ভাত আসে থিয়েটারের পয়সায়, কিন্তু শো করে আসে না, পারফরমেন্স করে আমার পয়সা আসে না, আমার পয়সা আসে পড়িয়ে। আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াই, বিভিন্ন জায়গায় আমি ডিরেকশন দিই, বিভিন্ন ইনস্টিটিউশনে নানান জায়গায় যাই, আমি এমনকি আইএএস আইপিএস একাডেমিতেও পড়াই, আমার এইখান থেকে পয়সা আসে, আমি সেই পয়সাই খাই, থিয়েটার করে পয়সা পাই না, কিন্তু উল্টে যায় পকেট থেকে আমাদের। ফলে থিয়েটারকে ভাবতে হবে এই পার্সপেক্টিভ থেকে, তাকে আমরা অন্য শ্রদ্ধায় দেখবো, কর্পোরেট নয়। দ্বিতীয়ত হচ্ছে আইপিটি এর কথা যেটা বললে, আইপিটিএ যখন শুরু হচ্ছে, প্রথম নাটক তো আমরা সবাই জানি নবান্ন হলো, এবং তখন কয়েকটা ডিসিশন হয়েছিল যে আইপিটিএ তে যে থিয়েটারগুলো হবে এগুলো সাদা মাটা করে হবে, যেরকম থিয়েটার বাংলায় হচ্ছে সেই থিয়েটার হবে না, যে কোনো জায়গায় করতে পারা যাবে, একটু এলিভেটেড জায়গা হলে ভালো হয়, না হলে প্লেনেই হবে, এবং সাধারণ রঙ্গমঞ্চ একেবারে ত্রিপল দিয়ে টানিয়ে সেটাতেই চলবে। আলো হ্যাজাগের আলো হলেই ভালো হয়, যদি হ্যাজাগের আলো না পাওয়া যায় দিনের আলোতে হবে। যারা বিষয় তো হবে অবশ্যই রাজনৈতিক বিষয় হবে, প্রতিবাদের বিষয় হবে, এবং যারা সেখানে অভিনয় করবেন প্রত্যেকের একটা থাকবে, চরিত্রের একটা মূল্য থাকবে, যে আমি ছোট চরিত্র করে বলি একটা ডায়লগ পেলাম কি একবার মুখ দেখালাম তা নয়, তার একটা ইম্পর্টেন্স তাকে দিতে হবে। এইভাবে তার প্রথম প্রোক্লামেশন শুরু হলো, এবং তখন ঠিক হলো যে আমরা প্রথম শুনলাম যে এই নাটকটা ডিরেক্ট করবে একজন, মানে একজন পরিচালক লাগবে। আমরা তো একদিন পরিচালক জানতামই না, আমরা তো জানতাম যিনি লেখেন তিনি সবকিছু যা বলবেন তাই। তারপর দেখলাম যিনি অভিনেতা, মূল অভিনেতা, তিনি যেমন ভাবে বলবেন তেমন তাই হবে, তিনিই প্রধান। তারপরে এই প্রথম শুনলাম আমরা নবান্নের সময়ে নাকি এটা ডিরেক্টর লাগবে। কে হবে? শম্ভু মিত্র, তিনি ডিরেকশন দেবেন। আমরা খুব উৎসাহিত হলাম যে এই প্রথম একটা ডেমোক্রেটিক একটা স্পেস পাওয়া গেল, নিঃশ্বাস পাওয়ার জায়গা গেল, থিয়েটার বাঁচতে পারবে এবারে, এবং একজন ডিরেক্টর আসবেন, তিনি সবাইকে নিয়ে চলবেন, একটা কোঅর্ডিনেট করবেন গোটা ব্যাপারটা। 2 বছরের মধ্যে কি দেখলাম, সব উড়ে গেল, সব চলে গেল, বহু লোক চলে গেলেন বম্বেতে, বহু লোক এখানকার নানান জায়গায় চলে গেলেন। আইপিতে যে আদর্শ নিয়ে শুরু হলো সে আদর্শ শেষ হয়ে গেল, যে তারা যে থিয়েটার চলছিল, যে গ্রুপ থিয়েটারের ফরম্যাট শুরু পরে হবে আর কি, একটু পরেই হবে, সেই ফরম্যাটে তারাও ঢুকে গেল, এবং তারাও সেই একই ইউরোপিয়ান থিয়েটারের চর্চাই করবেন। যাদের কাছে সব থেকে বেশি আশা ছিল এই আইপিটি হয়তো আমাদের ইউরোপিয়ান থিয়েটার থেকে সরিয়ে নিয়ে এসে আমাদের শেকড় খুঁজতে সাহায্য করবেন, আমাদের বলবেন ওই পথে না, ওই বিদেশি পথে যেও না, তোমরা স্বদেশী পথে এসো, এই আমাদের নিজের থিয়েটারকে বোঝার চেষ্টা করো। তারা সেটা করলেন না, তারা ইউরোপিয়ান থিয়েটারকে ধরে বসলেন, পথনাটক নামটাকে মানে বেইজ্জত করে ছাড়লেন, ভোটের নাটক বানিয়ে অত্যন্ত স্থূল একটা নাটক করলেন। আমি মানে পথনাটক আমি দেখেছি প্রথম বা উৎপল দত্তর কাছে দেখেছি, সেই নাটকের মেজাজই আলাদা ছিল। এমন বলতে পারে যে সেই সময় যে ইলেকশন ছিল, সেই ইলেকশন জেতার জন্য বামফ্রন্টের অনেক হয়তো কারণ ছিল, তোমাদের একটা কিন্তু কারণ ছিল উৎপল দত্তের ওই নাটকটি, অসাধারণ সে নাটক ছিল,
পথে ঘাটে রাস্তায় ময়দানে কিভাবে করেছেন, সেই সব নাটকগুলো কিন্তু তার চরিত্র এখন হারিয়ে গেছে। এখন পথনাটক মানেই ওটা হয় না, ওটা দুদিন হয়, একটা হচ্ছে ভোটের সময় আসলে ওটা হবে মাস্ট, আর একটা হচ্ছে ওই সাবদার হাসমির জন্মদিন, ওটা করতে হবে, একটা নিয়ম হয়েছে। এবং পথনাটক মানে কি, সেটা আসলে স্টেজের নাটক, স্টেজে যা করি সেটা পথে হবে। লোকে শুনতে পাবে না বলে 4টে মাইক্রোফোন বসানো হবে, আর সবাই মাইক্রোফোন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ বলে যাবে, তার কোনো অ্যাকশন হবে না, কিচ্ছু হবে না, মানে বলতে পারলেই হয়ে গেল। আর হাসি লাগে করা হয় কোথায়, যে পার্টির হয়ে পথনাটক হচ্ছে সেই পার্টির সমাবেশে। আরে সেই পার্টির লোক তো তোমাকেই ভোট দেবে, যারা ভোট দেবে না তাদের কাছে যে করো, তাদের কাছে করা হচ্ছে না। এইসব হাস্যকর কিছু ব্যাপার ট্যাপার হয়ে গেছে এখন। কই প্রবীরদা এই যে রয়েছি। নেট কি ভয় পেলো? না, ওই যাচ্ছে আসছে এই করছে। এইবার আমরা একটু চলে যাব র্যাপিড ফায়ার রাউন্ডে। বলো এবার একদম ব্যক্তিগত প্রবীরদা, ঠিক আছে? বলো। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমি একের পর এক সময় বেশি দেবো না, খুব অল্প সময়ের মধ্যে উত্তর দেবে। আমাদের সঙ্গে অনেকেই ছিলেন আজকে, দেখতে পাইছি। আচ্ছা বলো, গল্প না কবিতা? কবিতা। সিনেমা না নাটক? আচ্ছা, নাটক। সিনেমা না নাটক? নাটক। পাঞ্জাবি না শার্ট? পাঞ্জাবি। মাছ না মাংস? মাছ। চা না কফি? কফি। মিষ্টি না দই? দুটোই বাদ দিয়ে দিয়েছি এখন খাওয়া। আচ্ছা, ইয়াং বয়সে তো খেয়েছো। হ্যাঁ, দুটোই প্রিয়, দুটোই প্রিয়। আচ্ছা, সমুদ্র না পাহাড়? এটা কথা হয় নাকি, দুটোই ভালো লাগে আমার তো। না, তাও একটু বেশি ভালো লাগা থাকে, একটু বেশি ভালো লাগা থাকে। দুটোই ভালো লাগে আমার, দুটোই ভালো লাগে। আচ্ছা, এই প্রশ্নটা খুব কলকাতা, বোকা প্রশ্ন। আচ্ছা পুজোতে কলকাতা না কলকাতার বাইরে? কলকাতার বাইরে। আর পুজোতে সবথেকে প্রিয় হচ্ছে আমার ঘরের মধ্যে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে বিরিয়ানি না ফ্রাইড রাইস? আমি বিরিয়ানি ফ্রাইড রাইস কোনোটাই খাই না, সাদা ভাত খাই। চিকেন না মটন? আহ, খাই না মাংস, খেলে চিকেন, মানে বারণ একদম মাটন খাওয়া। আচ্ছা, অভিনেতা না নির্দেশক? আমার ভালো লাগে অভিনয় করতে, নির্দেশনা দিতেও ভালো লাগে, কিন্তু অভিনয় করাটা বড় কঠিন। আমার মনে হয় অভিনয় করাটা সব থেকে কঠিন কাজ থিয়েটারে অভিনয় করা। কারণ নির্দেশক তো বলে খালাস, এইটা করো, কে এটা ভালো লাগেনি, হয়নি, বলে খালাসে। আর যে সত্যিকারের, আমি ভালো সত্যিকারের কথা বলছি, সত্যিকার অভিনেতা যদি হয়, সে প্রাণ মন দিয়ে খেটার জিনিস তৈরি করে এবং প্রতিদিন সে নিজেকে চ্যালেঞ্জ করে, আমি কাল যা করেছি আস্থা করবো না, আজ নতুন ভাবে করবো। এটা তো সিনেমা না যে যা একবার বানিয়েছে রিপিটেশন হবে, তা তো হতে পারে। তা প্রতিটা সই তো নতুন, প্রতিটা সই তো আলাদা, তার দর্শক আলাদা, আমার মেজাজ আলাদা, মুড আলাদা, লোকের রিয়াকশন আলাদা। ফলে আমি প্রতিদিন তো একটা নতুন সৃষ্টি করব, কি কঠিন কাজে না সে নিজে ইচ্ছা করে নেয় যারা অভিনেতা হয়, বড় কঠিন কাজ হয়। আর যারা ওই একই জিনিস রোজ করতে যান, আউড়ে যান, আমি তাদের অভিনেতা মনে করি না। হ্যাঁ, সে তো বটেই। প্রবীরদা, খুব ভালো লাগলো আজকে অঙ্গনের এই খোলা মনে তুমি যে কথা বললে, তোমার থেকে আজকে আমরা অনেক কিছু জানলাম, শিখলাম। আগামী প্রজন্ম তারাও নিশ্চয়ই অনেক উপকৃত হবে। এবং তুমি অভিনয়ের যে জায়গাগুলো ধরলে, সত্যি আজকে মন, মাথা, শরীর এই যদি একসঙ্গে কাজ না করে, শুধু গলা দিয়ে অভিনয় হয় না। শুধু কথা বললে অভিনয় হয় না, অভিনয় করতে গেলে নখ থেকে চুল সর্বক্ষেত্রেই তাকে প্রয়োগ করতে হয়। এই যে এইটা নিশ্চয়ই আগামী প্রজন্মের ছেলেমেয়েরা শিখবে, জানবে। তারা তোমার থেকে আরো অনেক উপদেশ চাইবে। অঙ্গনের পক্ষ থেকে এবং বাংলার সমস্ত নাট্য প্রিয় মানুষের পক্ষ থেকে তোমাকে আন্তরিক অভিনন্দন, প্রণাম, ভালোবাসা। তুমি এইভাবেই আমাদের মধ্যে চির যুবক হয়ে বেঁচে থাকো, আমাদের সঙ্গে সবসময় এইভাবেই মেশো। ধন্যবাদ অঙ্গন, অঙ্গনের জন্য এতগুলো কথা বলতে পারলাম, অঙ্গনকেও ধন্যবাদ দিচ্ছি, অভিকেও ধন্যবাদ, বেবিকেও ধন্যবাদ। সবাই ভালো থাকো। আর যারা শুনলেন তাদের সবার জন্য আমার নমস্কার, ভালোবাসা। সবাই থাকুন, থিয়েটারের সাথে থাকুন, আপনারই পাঠিয়ে রাখবেন থিয়েটারকে। একদম একদম।